ঋতু বড় বৈচিত্র্যময়। বাংলাদেশের মেঘ কখন ধরণীতে নেমে আসে কেউ এটা আগে ভাবতে পারে না। হঠাৎ এই বর্ষণকে অনেকেই ভেবে নেয় আকাশ কান্না করছে তাদের সাথে, তাদের কষ্টে। আজও ঠিক সেভাবেই নিয়মের বিপরীতে গিয়ে ধরণীতে নেমেছে ভারী বর্ষা। এই ঝুম বর্ষাতেই কোনো কিছুর পরোয়া না করে মাঝ রাস্তায় নেমে পড়ে সুখ। দুই হাত মেরে ভিজতে থাকে। হঠাৎ করেই বৃষ্টি থেমে যায়, সবাই নিজ জায়গায় জমে যায়। সুখ ধীরে ধীরে চোখ খুলে প্রকৃতির এই অবস্থা দেখে চমকে উঠে হাত দিয়ে বৃষ্টির পানিকে স্পর্শ করার চেষ্টা করে। ঠিক তখনই তার মাথার উপর দিয়ে এক ঝাঁক বাদুড় উড়ে যায়। প্রচণ্ড আলোয় না চাইতেও চোখ তার বন্ধ হয়ে যায়। সুখ সামনে তাকিয়ে যা দেখে তাতে যেন সে বিশ্বাস করতে পারছে না তার সামনে দাঁড়িয়ে আছে ইউভান। পাখা মেরে হাস্যোজ্জ্বল মুখে সুখ এক ধ্যানে তাকিয়ে আছে বাচ্চা বাচ্চা মুখটার দিকে। ইস, কত মায়া না জানি সে মুখে। এই মুখের দিকে তাকিয়ে ওই চোখের পানিকে মিথ্যা বলতে পারেনি সেদিন সুখ। আবারও আহিয়ানকে দূরে যেতে দিয়েছিল শুধু মাত্র এই নিষ্পাপ চোখের ভরসায়। ওই নিষ্পাপ চোখ সেদিন চিৎকার করে বলেছিল তাকে, আমি ফিরবো ভাবিমা, ব্রোকে ঠিক করে তোমার কাছে ফিরবো, ভরসা রাখো। সুখ রেখেছিল ভরসা, 2টা বছর মনে প্রাণে ভরসা করেছিল আজকের দিনটার জন্য। আজ তার ভরসা জিতে গেল। ইউভান তার সামনে এসে দাঁড়িয়েছে। সুখকে আর ইউভানের কাছে যেতে হলো না। ইউভান নিজেই দৌড়ে এলো সুখের কাছে। কেমন আছো ভাবিমা? আমি জানি তুমি আমার ওপর রেগে আছো, তার জন্য আমি খুব খুব সরি। এই যে কান ধরে উঠবস করব, বলো করি। ইউভান প্রশ্ন করলে উত্তরের আশা করে না। সে নিজে থেকেই উঠবস করতে শুরু করে। সুখসহ ইউভানের সাথে আসা প্রহরীরা অবাক। তারাও এবার সুখের সামনে হাঁটু গেড়ে বসে হাঁটুর উপর হাত ভাঁজ করে রেখে সম্মান প্রদর্শন করে। এদিকে সুখ হতবিহ্বল, সে কি রিয়াকশন দেবে বুঝতে পারছে না। ইউভানের বাচ্চা মতে নিঃশব্দে হেসে ফেলে সে। এই বাচ্চাটার উপরে আজও তার রাগ আসে না। এই মায়া মায়া চেহারা দেখলে কেউ রাগ করে থাকতে পারে? আর সুখ তো এমনিতেও রাগ করেনি। সে তো জানতো ইউভান আহিয়ানকে নিয়ে গিয়েছিল চিকিৎসার জন্য। ইউভান ভাইয়া, উঠেন আপনি। আমি রেগে নেই আপনার উপর। এইভাবে বসে থাকবে না। ইউভান বসা অবস্থাতেই সুখের দিকে একটা বক্স এগিয়ে দেয়। সুখ ভাবুক চোখে তাকায় ইউভানের দিকে। ইউভান তা দেখে মন ভোলানো হাসি দিয়ে বলে, পৃথিবীর সবচেয়ে দামি রত্ন দিয়ে তোমার হাত সাজাবো বলে মনে মনে প্রতিজ্ঞা করছিলাম। ভাবিমা, আজ আমি আমার প্রতিজ্ঞা পূরণ করলাম। সুখ অবাক হয়ে যায় ইউভানের কথা শুনে। হাতে থাকা বক্স খুলে দেখে সত্যি সত্যি ইউভান রত্ন দিয়ে খুব সুন্দর করে তার জন্য 1 ডজন চুড়ি বানিয়ে এনেছে। পাথরগুলো ভিন্ন ভিন্ন রঙের, যা আজ অবধি সুখ কোনোদিনও দেখেনি। তাদের আলো যেন ঠিকরে পড়ছে। সুখ সেটা রেখে দিতে নিলে ইউভান জোরাজুরি করে, অগত্যা তা হাতে পড়তে হয় সুখের। আপনার ব্রো কই ইউভান ভাইয়া? সে কি সুস্থ আছে এখন? উনি কি নতুনভাবে নিজের সংসার সাজিয়েছে? আমাকে নিশ্চয়ই ভুলে গেছেন তিনি, তাই না? ইউভানের হাসি মুখে বিষাদে ভরে যায়। সে মাথা নিচু করে বলে ওঠে, আমি পারিনি ভাইকে এখনও সুস্থ করতে। বড় বড় ডক্টর, সায়েন্টিস্টদের দ্বারা সম্ভব হচ্ছে না। তাদের মতে মিরাকেল প্রয়োজন। প্রথমে তারা রক্তের টানের সাহায্যে ব্রো এর মাকে ডেকেছিল, কিন্তু লাভ হয়নি। এবার শুধু একমাত্র তুমি ভরসা ভাবিমা। তাই আপনাকে নিতে এসেছি, চলো আমার সাথে। ওনার আপন বলতে যে এখানে আরো মানুষ আছে। তার মা আছে, তার বোন আছে, সবচেয়ে বড় কথা তার বন্ধু, যে দিনরাত এক করে দিচ্ছে আহিয়ানকে খুঁজতে। তাদের কি হবে? তারা যে বাঁচার আশাও ছেড়ে দিচ্ছে আহিয়ানের ফিরে আসার অপেক্ষায়। আমি জানি না ভাবিমা, একবার ব্রো এর জ্ঞান ফিরুক, তুমি তার সাথে ফিরে এসে সবাইকে সবটা জানিও। ব্রো নিজে উপায় বের করে নেবে, কিন্তু এখন আমাদের পৌঁছাতে হবেই হবে। এত মাস অপেক্ষা করেছে, আর কয়েকটা দিন না হয় করলে অপেক্ষার ফল যে মিষ্টি হয়। আর দেরি করো না ভাবিমা। সুখের সম্পূর্ণ শরীর কাঁপছে। এতদিন যার সান্নিধ্যে পাওয়ার জন্য পাগল পথিকের ন্যায় হয়ে গিয়েছিল, আজ তার কাছে যাওয়ার কথা শুনে অদ্ভুত এক জড়তা টের পাচ্ছে। কেমন এক পাগল করা অনুভূতি হচ্ছে। কেন হচ্ছে এমন? সুখ নিজেকে সামলায়। আমার মারিদ ভাইয়ের সাথে কথা বলা লাগবে ইউভান। আপনি ততক্ষণ আপনার সৈন্য নিয়ে সুখ প্যালেসে অপেক্ষা করুন, আর সময়কেও স্বাভাবিক করে দিন। এভাবে পৃথিবীর সময়ে বিঘ্ন দেওয়া ঠিক না। এতে এখানকার মানুষের অনেক ক্ষতি হবে। ইউহান সম্মতি জানালো আর চলে গেল। সুখও গেল মারিদের ল্যাবে। সেখানে যেয়ে মারিদকে সব জানাতেই মারিদও ইউভানের মতোই কথাগুলো বলল। সুখ রাজি হয়ে গেল।
সবাইকে বোঝানোর দায়িত্ব দিয়ে চলে যেতে নিলেই মারিদ ডেকে ওঠে তাকে। সুখ, জি ভাইয়া। আহিয়ান তোমাকে অনেক আগে থেকে ভালোবাসতো। বিয়ের আগে থেকে। তোমাদের বিয়ে জোর করে হয়নি, আহিয়ানের ইচ্ছাতেই হয়েছিল। আহিয়ানকে আর কষ্ট দিও না বোন। সে তোমাকে কতটা চাই তার অনুমান করাও তোমার দ্বারা সম্ভব না। সুখ নিষ্পলক তাকিয়ে রইল মারিদের দিকে। তার কানে শুধু বেজে চলেছে মারিদের বলা প্রথম কথাটা, আহিয়ান বিয়ে করেছে নিজের ইচ্ছাতে। সুখ সেখান থেকে চলে গেল। মারিদ মাথায় হাত দিয়ে বসে পড়ল। তারও ইচ্ছে করছিল সেখানে থেকে নিজের জানকে দেখতে, কিন্তু সেও যদি চলে যায় এখানে সব সামলাবে কে? এদের সামলানো ব্যক্তিরা যে এখন নিজেই শয্যাশায়ী। ইউভান সুখকে নিয়ে চলে আসে নিজ গ্রহে। সুখ অবাক হয়ে চারিদিক দেখে চলেছে। কত শত নাম না জানা গাছ, ফুল, বাগান দিয়ে ঘেরা। সূর্যের তাপ স্বাভাবিক, সাথে রাস্তায় পড়ে আছে তুষার। চারিদিকে মানুষরূপী পশুদের ভিড়। সুখ অবাক হয়ে তাদের দেখছে। হঠাৎ তাদের সামনে দাঁড়ায় ঘোড়া, যারা দাঁড়িয়ে আছে তাদের হাতে পালকি। আপনার জন্য হাইনেস পাঠিয়েছে, উঠে পড়ুন। সুখ অবাক হয়ে তাকালো ইউভানের দিকে। ইউভান দাঁত বের করে সুখকে হাত বাড়িয়ে দিল। সুখ ইতস্তত করে উঠে বসল। প্রহরী আমার ভাবিমার যেন কোনো অসুবিধা না হয়, তাই তার ঘর আর যাবতীয় জিনিসপত্র প্রস্তুত করো। তাকে সঙ্গ দেওয়ার জন্য চুলবুলিকে ডেকে পাঠাও। প্রহরী দুইজন ইউভানের আদেশ পালন করতে চলে গেল। আর ঘোড়ার গাড়ি ইউভান আর সুখকে নিয়ে গেল আহিয়ানের নিকট। সুখ যে জায়গায় পৌঁছে কিছুটা অবাক হলো। এখানের সিকিউরিটি ভীষণ কড়া। বিশাল বড় ভবনকে ঘিরে রেখেছে সহস্রাধিক প্রহরী, যেন কোনো কিছু থেকে রক্ষা করার অগ্রিম পরিকল্পনা। এখানে এত সিকিউরিটি ব্যবস্থা কেন ইউভান ভাইয়া? আমাদের শত্রু রাজ্য কোনোভাবে টের পেয়েছে বড় বাবার ছেলেকে আমরা ফিরে পেয়েছি অসুস্থ অবস্থায়। এজন্য তাকে আঘাত করার চেষ্টা হতে পারে, সেজন্য এত কড়া ব্যবস্থা। শত্রু রাজ্য? এই ব্যাপারে আমিও সঠিক জানি না, কিং তোমাকে হয়তো জানাবে। সুখ আর কিছু বলল না। হঠাৎ করে তার হৃদস্পন্দনের গতি অস্বাভাবিক মাত্রায় বেড়ে গেল। এতক্ষণে দেবে থাকা অস্থিরতা যেন মুহূর্তেই দ্বিগুণ আকার ধারণ করল। আর কয়েক ধাপ তারপর তার এত মাসের প্রতীক্ষা শেষ। কিন্তু সে প্রতীক্ষা কি আদৌ শেষ হবে? সুখ কি সহ্য করতে পারবে আহিয়ানের এমন অবস্থা? আহিয়ানের এই অবস্থার জন্যে তো সে নিজে দায়ী। তার জন্য এত সব কিছু হয়েছে, নয়তো আহিয়ানের জীবনটা এমনভাবে বদলে যেত না। আহিয়ানের সামনে দাঁড়িয়ে আছে সুখ। তার হাঁটু জোড়া কাঁপছে, দাঁড়ানোর শক্তি অবধি পাচ্ছে না সে। সুখ কম্পিত হাত দিয়ে ছুঁয়ে দেয় আহিয়ানের গাল। কোচা কোচা দাড়ির জায়গা নিয়েছে। ঘন চাপদাড়ি, সর্বদা জেল দিয়ে সেট করে রাখা চুলগুলো শুষ্ক এলোমেলো। আহিয়ানের বলিষ্ঠ শরীর নেতিয়ে আছে বিছানায়। সুখ ফুপিয়ে উঠল। অদ্ভুত এক অপরাধ বোধে আশ্রয় পৃষ্ঠে জড়িয়ে ধরল তাকে। অজ্ঞান হয়ে পড়ে থাকা আহিয়ানের বুকেই লুটিয়ে পড়ল সে। আপনি এভাবে শুয়ে আছেন কেন মির্জা সাহেব? উঠুন, বিরক্ত হন, ইয়াক করুন, পাগলামো করুন। চলুন না এই অবেলার বৃষ্টিতে পুনরায় শরীর এলিয়ে দিই। বৃষ্টির ফোঁটা আমাদের শরীরে লেপটে যাক। আর কত জ্বালাবেন মির্জা সাহেব? এই এক জীবনে আর কত শাস্তি দিবেন আপনি আমায়? এবার কি আমাকে একটু শান্তি দিবেন না? আমি যে আমার নামের মতো সুখী হতে চাই মির্জা সাহেব। কথাটা বলেই আহিয়ানকে জাপটে ধরে সুখ ফুপিয়ে কান্না করে ওঠে। তার চোখের প্রতিটা পানি গড়িয়ে পড়ে আহিয়ানের উন্মুক্ত বুকে। দরজার সামনে দাঁড়িয়ে এমন অবস্থা দেখে রেগে যান বড় রানী ক্যাথরিন। এ কাকে নিয়ে এসেছো ইউভান? দ্রুত তাকে আমার ছেলের থেকে দূরে সরিয়ে আনো। এইভাবে তার ক্ষতি হবে। ইউভান প্রহরী, মেয়েটাকে আমাদের রাজ্য থেকে বের করে দাও। প্রহর মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তাদের সম্রাটের আদেশ, এই রমণীকে যথেষ্ট সম্মান আর মর্যাদা দেওয়া হবে। সেখানে এমন অপমানমূলক কাজ করা মানে সম্রাটের অপমান। যা করা তাদের দ্বারা সম্ভব না। ক্যাথরিন বুঝে গেল এরা এইভাবে রাজি হবে না। সে নিজেই গেল সুখকে সরিয়ে আনার জন্য। ইউভান আটকানোর চেষ্টা করলেও লাভ হয় না। ক্যাথরিন সুখকে ছাড়ানোর জন্য হাত বাড়াবে, তার আগেই অদৃশ্য বলয়ে বাধা পড়ল সে। বিদ্যুতের তীব্র ঝটকানিতেও কয়েক হাত দূরে ছিটকে পড়ল সে। ক্যাথরিন হতভম্ব হয়ে গেল। বিজ্ঞানীরা অবাক হয়ে তাকিয়ে রইল। ইউভান গিয়ে তুলল ক্যাথরিনকে। ক্যাথরিন অবাক হয়ে জিজ্ঞেস করল বিজ্ঞানীদের, এইসবের মানে কি? আমি ওদের কাছে যেতে পারলাম না কেন?
আমরা নিজেরাও বুঝতে পারছি আমার রানী, কিন্তু আমাদের ধারণা অনুযায়ী আর যতটুকু আমরা দেখেছি, এই মেয়েটার চোখের পানি প্রিন্সের শরীরে পড়ে গিয়ে নিচে পড়ার পরে অদ্ভুত এক শক্তি তৈরি করেছে। নিচে দেখুন বড় রানী। বিজ্ঞানীর কথা মতো নিচে তাকাতেই সে নিজেও অবাক হয়। এ কেমন চমৎকার! তিনি এই ব্যাপারে শুনেছিলেন বড় রানীমায়ের থেকে। এই অসম্ভব। এই রকম হওয়া শুধু তখনই সম্ভব যখন ভালোবাসা একদম সম্পূর্ণ বিশুদ্ধ হয়, যেখানে বিন্দুমাত্র খারাপ থাকে না, কোনো স্বার্থ থাকে না, কোনো চাপা পাওয়া থাকে না, শুধু থাকে তীব্র ভালোবাসা। কিন্তু এই যুগে পৃথিবীতে বাস করে এমন ভালো কাউকে বাসা অসম্ভব। নিশ্চয়ই এই মেয়ে কোনো জাদু করেনি, আমাদের শত্রু রাজ্যের কোনো ছলনা। ইচ্ছা করে নিজের চোখে পর্দা দিয়ে রেখো না বড় মা। ওই মেয়ে কোনো সাধারণ মেয়ে না। ওই মেয়ে ব্রো এর স্ত্রী। তুমি কল্পনা করতে পারবে না ব্রো ওই মেয়েকে ঠিক কতটা ভালোবাসে। ক্যাথরিন অবাক হয়ে দেখল তার চোখেও বিন্দু বিন্দু অশ্রু জমল। সেগুলো গড়িয়ে পড়ার আগেই সেখান থেকে প্রস্থান করলেন তিনি। ইউভানও আলতো হেসে ঘরে দরজা বন্ধ করে বেরিয়ে গেল প্রহরীদের পাহারায় দাঁড় করিয়ে। এরিস দাঁড়িয়ে আছে আয়না মহলের বেলকনিতে। সেখান থেকে সম্পূর্ণ রাজ্য দেখা যায়। দৃশ্যটা খুব সুন্দর। সন্ধ্যার দৃশ্য যেন অতুলনীয়। লিওনেলরা ছিলেন 3 ভাই। সবার বড় ছিলেন থিওরিন, যে এক ষড়যন্ত্রের শিকার হয়ে মারা গিয়েছিলেন। মেজো ভাই লিওনেল আর তাদের ছোট ভাই রিকস্টা। ছোট ভাই রিকস্টা ছিল ভূতপূর্ব সম্রাটের জারজ সন্তান, যার কারণে রিকস্টা সর্বদা ভাবতেন তাকে এই জন্য সিংহাসন দেওয়া হয়নি। বড় হওয়ার পরে সময়ের সাথে সাথে এই নিয়ে তার মনে ক্ষোভ বাড়তে থাকে। পরবর্তীতে তিনি হাত মেলান শত্রু রাজ্যের সাথে। পরে ব্যাপারটা জানাজানি হলে তাকে সব রাজ্য থেকে ত্যাগ করা হয়, যা তার মনে ক্ষোভ বাড়িয়ে দেয়। এরিস হল রিকস্টার একমাত্র সন্তান। ছোট থেকে এই রাজ্যের রাজা হওয়ার স্বপ্ন বুকে পুষে বড় হয়েছে অ্যারিস। কারণ তাকে এটাই জানানো হয়েছিল যেহেতু ইউভান বাচ্চা স্বভাবের, তাই তাকে দ্বারা সম্পূর্ণ গ্রহ কেন নিজের রাজ্যে অবধি সামলাতে হিমশিম খেতে হবে, যেখানে এরিস ছোট থেকেই যুদ্ধবিদ্যা থেকে শুরু করে পড়াশোনার সব কিছুতেই সবার থেকে এগিয়ে। আর তাই জন্যই সব বড়রা ঠিক করেছিল এরিস হবে এই রাজ্যের ভবিষ্যৎ সম্রাট। কিন্তু তা সম্ভব হয়নি। তার রাজ্য অভিষেকের আগেই জানা যায় বড় প্রিন্স জীবিত আছে, যার কারণে এরিসকে পাঠানো হয় পৃথিবীতে। বড় রানীর বিশ্বাস ছিল না, তাই এরিসের সাথে লিওনা আর ইউভানকেও পাঠায়। আকস্মিক কাঁধে কারো হাতের ছোঁয়া পেতেই ভরকে ওঠে এরিস। লিওনা টের পায় এরিসের ভরকে যাওয়া, তাই সে ছোঁয়া হেসে এরিসের বুকে মাথা রাখে। সাথে সাথে এরিসের বুকটা যেন শান্ত হয়ে যায়। কি ভাবছো এরিস? তোমাকে হারিয়ে ফেলার দিন ঘনিয়ে আসছে লিওনা। খুব শীঘ্রই তোমাকে ছিনিয়ে নেওয়া হবে আমার থেকে। আমাদের ভালোবাসা অপূর্ণই থেকে যাবে লিওনা। এরিসের এমন কথাই কেঁপে ওঠে লিওনা। হাতের বাঁধন আরও দৃঢ় করে। এইসব বলো না এরিস, আমার সহ্য হয় না। আমি পারবো না তোমাকে ছেড়ে থাকতে। পারবো না আমি মারা যাব তুমি বিহীন। বাস্তবতা এটাই। তুমি তোমার রাজ্যের ভবিষ্যৎ রানী। সেখানে তোমার বাবা আর যাই হোক সামান্য সেনাপ্রধানের কাছে তোমাকে বিয়ে দিবে না। যেখানে তোমাকে বিয়ের প্রস্তাব দিলে সব রাজ্যের রাজা, প্রিন্স সবাই রাজি হবে। তুমি যে এই রাজ্যের সেরা সুন্দরীদের তালিকায় শীর্ষে অবস্থান করছো। আমি তোমার রানী, তোমার মনের সম্রাজ্ঞিনী। আমার আর কিছু চাই না। দরকার হলে পালিয়ে যাব আমরা, তবুও এসব বলো না। তুমি এত শক্তিশালী, চাইলে একাই সব সৈনিককে পরাস্ত করতে পারবা। তাহলে কিসের জন্য ভয় পাচ্ছ? তুমি খুব ভালোভাবে জানো এই গ্রহের নিয়ম যা ভাঙন করলে মৃত্যুদণ্ড অনিবার্য। লিওনা কিছু না বলেই চুপচাপ পড়ে থাকে এরিসের বুকে। ভবিষ্যৎ নিয়ে দুইজনারই ভাবনার শেষ নেই, কিন্তু দিন শেষে তারা নিরুপায়। খুব যত্ন সহকারে আহিয়ানের সম্পূর্ণ শরীর মুছিয়ে দিচ্ছে সুখ। আহিয়ানের লম্বা দাড়ি চুল সবটাই কেটে নিয়েছে সে নাপিতের থেকে। সুখ আহিয়ানের শরীর মুছিয়ে সে বাকেটটা রেখে আসতে যেতেই কিভাবে কোনা দিয়ে তার হাত আলগা কেটে যায়। সেখান থেকে রক্ত পড়তে থাকে, কিন্তু সেদিকে সুখের খেয়াল পড়ে না। সে আহিয়ানের কাছে এসে আনমনেই তাকিয়ে রয় আহিয়ানের পাশে। আহিয়ানের চুলে হাত বোলাতে গিয়ে নিজের হাতে রক্ত দেখে আটকে ওঠে। হাতটা নিজের সামনে ধরতেই এক ফোঁটা রক্ত গিয়ে পড়ে আহিয়ানের চোটে। সাথে সাথেই মনিটরে হার্টবিটের মাত্রা বেড়ে গেল।
সুখ অবাক চোখে তাকিয়ে দেখলো মনিটরে যা হার্টবিট এতক্ষণে খুব ধীর গতিতে বিট করছিল একদম না এর পর্যায়ে এক নিমিষেই সে গতি স্বাভাবিকের বেশি হয়ে গেল। এটা কি আসলেই চমৎকার? সুখ আহিয়ানের পাশ থেকে সরে বের হয়ে যেতে নেবে এমন সময় আহিয়ান আঁকড়ে ধরে সুখের হাত। সুখ অবাক নেত্রে দেখে যায় আহিয়ানের শক্ত বাঁধন। কই পালাচ্ছ হ্যাপিনেস? এবার আর পালানোর রাস্তা নেই তোমার। এবারে বুকের মাঝে তোমাকে বাস করতে হবে অনন্তকালের জন্য। সুখ ফুপিয়ে ওঠে। আহিয়ানের হাত ধরা অবস্থাতেই মেঝেতে বসে পড়ে। তার নিজের চোখ কানকেই বিশ্বাস হচ্ছে না, সবটাই ইলিউশন মনে হচ্ছে। বিশাল বড় মহলের সভাকক্ষে বসে আছে আহিয়ান, সুখ। তাদের সামনে রাজ্যের বড় বড় গণ্যমান্য ব্যক্তি থেকে শুরু করে সম্রাট, সম্রাজ্ঞী, বড় রানী, এরির সবাই সেখানে উপস্থিত। সুখের কেন যেন ভয় লাগছে। তাকে আহিয়ান এক হাত দিয়ে আগলে রেখেছে। ভয় পাও কেন হ্যাপিনেস? আমি আছি না? বিশ্বাস নেই আমার উপরে? সুখ ভীতু চোখে স্মিত হেসে ফেলে। আপনার উপর ভরসা আছে মির্জা সাহেব, কিন্তু এরা কত শক্তিশালী, আর আপনি তো এখনো দুর্বল। ওরা যদি আপনাকে এখান থেকে যেতে না দেয়, তখন আমি কি করবো মির্জা সাহেব? এত সহজ না আমাদের আলাদা করা হ্যাপিনেস। এখন আমাদের প্রেমের মহাকাব্য গাথা এখনো বাকি। আমার নিঃশ্বাস চলছে যতদিন তোমাকে আমার থেকে কেড়ে নিতে কেউ পারবে না। দিন শেষে এই আমার বুকেই ফিরতে হবে তোমাকে। সুখের ইচ্ছা করে আহিয়ানের বুকে মাথা রাখার, কিন্তু সামনে এত বয়োজ্যেষ্ঠ ব্যক্তি বসে আছে, সেখানে এইসব মানানসই বলে মনে হলো না সুখে। তাই নিজের আবেগকে নিজের মাঝে লুকায়িত রেখে আহিয়ানের ধরে রাখা হাতের ওপরে হাত রেখে বসে রইল। সবার আগে কথা শুরু করেন সম্রাট নিজেই। সবাই একটু নড়ে চড়ে বসল। আজ অনেক পুরাতন অতীতের বই খুলতে চলেছে, যা আজ আবারও সবাইকে স্মরণ করিয়ে দেবে কিছু ভয়ঙ্কর কালরাত্রির কথা। তোমার মনে অনেক প্রশ্ন আহিয়ান, হয়তো ছোট থেকেই, নয়তো প্রাপ্ত বয়স্কে আসার পর থেকেই। কিছু অদ্ভুত পরিবর্তন যা তোমাকে না মানুষ হতে দিয়েছে, না আমাদের মতো হতে দিয়েছে। কি ঠিক বলেছি তো? সম্রাটের কথায় চোয়াল শক্ত হয়ে আসে আহিয়ানের। তার চোখের সামনে ভেসে ওঠে স্কুল কলেজের জীবন কাহিনী। আহিয়ানের চুপ থাকাকে নীরব সম্মতি হিসেবে ধরে নিলেন সম্রাট। নিজের জীবনের সম্পর্কে জানতে হলে আগে জানতে হবে এই গ্রহ আর এই গ্রহের মানুষ সবার সম্পর্কে, সাথে এই গ্রহের এক স্বচ্ছ অধিনায়কের কথা। কয়েক হাজার কোটি বছর আগে আমাদের পূর্বপুরুষরা শুরুতে পৃথিবীর সাধারণ পশুদের মতোই ছিল, কিন্তু ধীরে ধীরে তাদের বিকাশ হয় মানুষের মতো। তাদের মেরুদণ্ড আসে, তারা দাঁড়ায়, হাঁটে। শুরুর দিকে এইসব মহল বাড়ি ছিল না, চারদিকে ছিল জঙ্গল, সুন্দর পরিবেশ, সবাই মিলে মিশে থাকা শুরু করেছিল। কিন্তু পরবর্তীতে রাজ্যকে ভাগ করা হলো। তার বড় কারণ ছিল জেব্রা, হিপ্পো, হাতি, সিংহ, ভ্যাম্পায়ার, ঈগল, অন্যান্য পাখি, মৎস্য, নেকড়ে জাতি। এরা একে অপরের সাথে মানিয়ে নিয়ে চলতে সক্ষম হচ্ছিল না, তাই 8টা রাজ্যতে ভাগ করা হলো এই পুরো গ্রহকে। কিন্তু সবচেয়ে শক্তিশালী ছিল ভ্যাম্পায়ার আর নেকড়ে জাতি, তাই 8 রাজ্যের এক স্বচ্ছ দায়িত্ব দেওয়া হলো ভ্যাম্পায়ারদের। আর তাদের দ্বারা কোনো ভুল হলে সে বিচার করতে বিচারকের দায়িত্ব দেওয়া হলো বাকি 6 নেকড়ে ও বাকি সম্প্রদায়ের রাজ্য বৈশিষ্ট্যদের। দিনগুলো ভালোই যাচ্ছিল, সুখ সমৃদ্ধ সবটাই ছিল এই গ্রহে। এই সুখ বেশি দিন টিকল না, কারণ সাপসহ বাকি বিষাক্ত কিছু জাতি যারা সাধারণ জাতির জন্য ক্ষতিকর, তাদের আলাদা একটা রাজ্যে দেওয়া হলো, যাদের শাসক ছিল গিরগিটি জাতি, রানী ফেলিয়া। তাদের আলাদা এক রাজ্যে দেওয়া হলেও তাদের বিষ সে রাজ্যকে দিন দিন শেষ করে দিচ্ছিল। ফসল সহ সব গাছপালা তাদের বিষে মরে যাচ্ছিল। নিজেদের রাজ্যের অশান্তি আর বাকি রাজ্যের সুখ তাদের সহ্য হতো না। তাদের মধ্যে যেমন লোভ লালসা ছিল, ঠিক তেমনই ছিল হিংস্রতা, তাদের সবচেয়ে বড় গুণ, যার কারণে কোনো রাজ্য চাইতো না তাদের আশ্রয় দিতে। কিন্তু আমার বাবা আর দাদা যান এই কাজ করে, যেহেতু আমার দাদা হেরিন ছিলেন তখনকার সম্রাট, তাই সব সম্প্রদায়ের দায়িত্ব ছিল তার কাঁধে। প্রথম কয়েক বছর এরা ভালোভাবে মিলে মিশে থাকলেও ধীরে ধীরে নিজেদের আসল চেহারা দেখানো শুরু করে দিয়েছিল। বাবা তার টের পাওয়া দ্রুত দাদাকে জানায়। পরে
তিনি তাদের রাজ্য ত্যাগ করতে বাধ্য করে আর তাদের রাজ্যকে পরিত্যক্ত করে। কিন্তু তারা চলে গেলেও রেখে যায় গিরগিটি জাতির সবচেয়ে চতুর আর ভয়ঙ্কর নারীকে, যার রূপের পাগল প্রায় সব রাজ্যতেই ছিল। পরবর্তীতে শাসনের দায়িত্ব আসে আমার বাবার উপরে। তিনি যেমন যোদ্ধা ছিলেন তেমনি ভালো শাসকও ছিলেন। ওপরে কঠোর হলেও তার সবচেয়ে বড় দুর্বলতা ছিল তার দুর্বল হৃদয়। কারো কষ্ট তিনি সহ্য করতে পারতেন না, কিন্তু বিচার ও বুদ্ধির তুখরতার সামনে কমল হৃদয়টা লুকিয়েই থাকত। বাবার সিংহাসনে বসার পরই তার বিয়ে দেওয়া হয় ভ্যাম্পায়ার জাতির মধ্যেই। বিয়ের কয়েক বছর পরে, আমার জন্ম নেওয়ার কয়েক বছর পরে তার সাথে সাক্ষাৎ হয় গিরগিটি জাতির সে সুদর্শন নারীর সাথে। তার রূপের জালে সম্রাট তখন না ফাঁসলেও তার করুণ অবস্থা তার মন গলে যায়। তাকে নিয়ে আসা হয় রাজমহলে, আর এটাই ছিল তার বড় ভুল। ধীরে ধীরে গিরগিটি মায়া কাজ করতে থাকে, আর পরে তার আর সম্রাটের সন্তান জন্ম নেয়। সে মহিলা নিজের উদ্দেশ্য হাসিল করতে নিজের সদ্য জন্মানো শিশুকেও রেহাই দেয় না। এক প্রকার মানসিক অত্যাচার করে নিজের জাতিকে পুনরায় এই রাজ্যতে নিয়ে আসে। চারদিকে আকাল পড়তে থাকে, তাদের উৎপাতে সবাই অতিষ্ঠ হয়ে ওঠে। একসময় না পেরে তাকে বন্দি করে তার বাচ্চাকে কেড়ে নেওয়া হয়। সবাইকে আবারও বের করে দেওয়া হয় রাজ্য থেকে। এবারে যুদ্ধ ভয়ঙ্কর রূপ নিয়েছিল, যার কারণে সে পরিত্যক্ত রাজ্য হয়ে ওঠে আমাদের শত্রু রাজ্য। সেই কূটনৈতিক বুদ্ধিসম্পন্ন নারী আর কেউ ছিল না, বরং বিষাক্ত রাজ্যের রানী ছিল ফেলিয়ার কন্যা। নিজের রানীকে ছাড়াতে বহু চেষ্টা করলেও তার ব্যর্থ ছিল তাদের সৈনিক বল নিম্ন ছিল বলে, যার কারণে কিছু সময়ের জন্য তারা শান্ত হয়ে গিয়েছিল। কিন্তু আমরা ভেবেছিলাম তারা ভয় পেয়ে শুধরে গেছে। তারপরে আরও কয়েক বছর কেটে যায়। বড় ভাইজানকে সম্রাট বানানোর আগে তাকে আদেশ দেওয়া হয় সম্পূর্ণ রাজ্য ঘুরে সেখানে থাকা সকলের দুঃখ কষ্ট, তাদের সব তথ্য নেওয়া, যেন সম্রাট হওয়ার পরে আগে সে সব জাতির উপকার করা যায়। বড় ভাইজান রাজি হয়ে যায় আর বেরিয়ে পড়ে রাজ্য ভ্রমণ করতে। এরই মধ্যে তার দেখা হয়ে যায় এক ফনিক্স পাখি প্লাস ঈগলের সাথে। পাখি সাম্রাজ্যে বিভিন্ন পাখি থাকায় সেখানে বৈচিত্র্যময় পাখির আনাগোনা থাকত, কারণ এক প্রজাতির পাখির সাথে আরেক প্রজাতির বিয়ে দেওয়া হতো। সেরকম ছিলেন বড় মহারানী ক্যাথারিন। ফিনিক্স পাখির বৈশিষ্ট্য থাকায় উনি রাগে ছিলেন, আর ঈগল হওয়ায় বিচক্ষণ। বড় ভাইজান আর বড় রানীর মধ্যে প্রেমের সম্পর্ক হয়। যেহেতু বড় রানী তাদের রাজ্যের রাজকন্যা ছিলেন, তাই বড়রা আপত্তি করে না। দুইজনের বিয়ে হয়। বিয়ের কয়েক মাসের মাথাতেই ভাবী সন্তান সম্ভাবনা বলে জানা যায় সম্পূর্ণ রাজ্যতে খুশির হিড়িক পড়ে যায়। উৎসব আনন্দে মেতে ওঠে সব রাজ্য। এইসবের মাঝে কখন আমাদের ছোট্ট ভাই গিরগিটি আর বিচ্ছু সম্প্রদায়ের কাছে চলে যায় কেউ টের পায় না। কার কান ভাঙানো হয় তাকে জানানো হয় আমরা তার জন্য ক্ষতিকর, আমরা তার মাকে বন্দি করে রেখেছি নিঃস্বার্থে, আরও অনেক কিছু। সে আমাদের ঘৃণা করতে থাকে, সাথে বড় ভাইজানকেও। তার ধারণা সে যোগ্য হয়েও সিংহাসন পায়নি শুধুমাত্র অন্যের নারীর সন্তান দেখে, এই জন্য এই গোত্র এই সাম্রাজ্য তাকে স্বীকার করেনি। দিন দিন সে রাগ বিদ্বেষ বাড়তে থাকে। তারপর বাকিটুকু আর বলতে পারে না সম্রাট। উপস্থিত সবার মুখ থমথমে হয়ে গেছে। এত সব কিছুর মাঝে আহিয়ানের চোখ যায় এরিসের দিকে। এরিসের চোখে কষ্ট রাগ দুইটাই স্পষ্ট, কিন্তু কার জন্য কোনো অনুভূতি বুঝতে পারে না আরিহান। পুরানো ধুলো চাপা ইতিহাস আর কতটা বাজে জানতে চায় আহিয়ান। কে সে, কার সন্তান, কি তার পরিচয়, সব জানতে চায়। সবার থমথমে মুখের উপরই প্রশ্ন ছুড়ে আহিয়ান। এখানে কি নেপোটিজম চলে? এটি অন্যায় না? সম্রাটের বড় ছেলে সবসময় কেন সম্রাট হবে? আর অনেকে যোগ্যতা রাখে, তাহলে শুধু সম্রাটের বড় ছেলে কেন পায় এই সুযোগ? সম্রাট হাসলেন।
আহিয়ানের দৃঢ়তা, বচন, ভঙ্গি সবটাই তার বড় ভাইয়ের মতো, এমনকি দৃষ্টিটাও। ঠিক ব্যাপারটা এমন না। প্রতিবার যখন সম্রাট চয়ন করার সময় আসে তখন একটা খেলার আয়োজন করা হয়, যেখানে যারা যারা উপযোগী আর ইচ্ছুক সবাই অংশগ্রহণ করে। এখানে 4 রাউন্ড হয়। তোমাদের পৃথিবীর বক্সিংয়ের মতোই কিছুটা। রিপিট, তোমাদের পৃথিবীর বক্সিংয়ের মতোই কিছুটা। শেষ যে 2 জন থাকবে তাদের মধ্যে যে জিতে যাবে সে হবে পরের সম্রাট। এই নিয়মেই চলে আসছে বহু বছর। অবশ্য আগে নেপিটিজম এর মধ্যেই হতো, কিন্তু ব্যাপারটা তোমার দাদা জানের পিতার পছন্দ ছিল না বিধায় তারপর থেকেই এই নিয়ম হয়ে আসছে। তার মানে আপনিও এই খেলায় অংশ নিয়েছিলেন আর হেরে গিয়েছিলেন? আহিয়ানের কণ্ঠে কিছু একটা ছিল যা সম্রাটকে ভরকে দিতে যথেষ্ট ছিল। উপস্থিত সবাইও থতমত খেয়ে গেল। কেউ এমন প্রশ্ন আশা করেনি। সম্রাট নিজেকে স্বাভাবিক করে বলে ওঠে, হ্যাঁ, সবার থেকে জিতলেও ভাইজানের থেকে জিততে পারিনি। আহিয়ান কথাটা খুব মনোযোগ দিয়ে শুনল। তার মা সর্বদা একটা কথা বলতেন, মিথ্যে বলতে গেলে যে গলা কাঁপবে তা সবসময় সত্যি ধরা যায় না। এই জন্য সবসময় লক্ষ্য রাখা উচিত সামনের মানুষ, তার চোখের দিকে আর তার ভঙ্গির দিকে। আহিয়ানের কাহিনীর শুরুর থেকে কিছু একটা ঘাবড়া লাগছিল। তার কারণ কি সেটা সে নিজেও জানে না, কিন্তু কিছু একটা আছে। সব কিছু যত সহজে ব্যাখ্যা সম্রাট করলেন অতটা সোজা না ব্যাপারটা। আর এটাই আহিয়ানকে ভাবিয়ে তুলছে। আমার জন্মের কাহিনী কি? যদি আমি এখানের বাসিন্দা হই, আমার বংশ জাতীয় যদি ভ্যাম্পায়ার হয়, তাহলে আমি এমন কেন? আমি এই গ্রহ থেকে এত দূরে অবস্থিত পৃথিবীতে কিভাবে পৌঁছে গেলাম? আর এত বছর কেউ আমার খোঁজ কেনই বা করেনি? আর হুট করি বা আমার খোঁজ পেলেন কিভাবে? এই প্রশ্নের উত্তর আমি দিচ্ছি। মমতাময়ী কণ্ঠে আহিয়ান তাকালো সেদিকে। এই মাঝ বয়সী প্রৌঢ় নারীটি নাকি তার মা? কি আজব না! 30টা বছর এই মাকে সে চিনত না। তার যে আদৌ অস্তিত্ব আছে এটাও জানা ছিল না তার। ক্যাথরিন গলা পরিষ্কার করে বলে উঠলেন, আমি পক্ষীরাজ্যের সবচেয়ে চঞ্চল আর রাগী পাখি ছিলাম। তার কারণ ছিল আমার শরীরে থাকা ফিনিক্স আর ঈগল পাখির জিন। ফিনিক্স পাখি সম্পর্কে পৃথিবীর মানুষের ধারণা কম। অনেকেই ভাবে এটা কল্পকাহিনী, কিন্তু ফিনিক্স পাখির অস্তিত্ব আছে, আর সেই রাজ্যের রানী আমি। ফিনিক্সের সব বৈশিষ্ট্য আমি সহ আমার প্রথম সন্তানের মাঝেও থাকবে, এটাই স্বাভাবিক। আর পাখিদের বাচ্চা জন্ম দেওয়ার নিয়ম ডিম। কিন্তু ভ্যাম্পায়ের জন্ম স্বাভাবিক মানুষের মতোই হয়। গর্ভকালীন সময়ে সবাই দুশ্চিন্তায় ছিল যে কিভাবে কি হবে। এদিকে আমার পেট স্বাভাবিকের তুলনায় অনেক বেশি ফুলেছিল, আর অত্যাধিক গরম, যা ছোঁয়া তো দূর, তার 2 হাতের কাছাকাছি কেউ আসতে পারতো না। এদিকে আমার শরীর দিনকে দিন খারাপ হতে থাকে। আমার শরীর ফ্যাকাশে হয়ে যায়। আমার সব শক্তি যেন হারিয়ে যাচ্ছিল। আমি তখন ছিলাম সম্পূর্ণ ফিনিক্স পাখির রূপে। আমার রাগ বাড়তে থাকে। তখন বিজ্ঞানীরা আর ডাক্তারেরা জানায় আমাকে ডিম হিসেবেই সন্তান প্রসব করতে হবে, নয়তো ধীরে ধীরে আমার সব শক্তি শেষ হয়ে যাবে, এমনকি আমি মারাও যেতে পারি। কিন্তু এতে তোমার বাঁচার সম্ভাবনা নায়ের মতো হয়ে যাবে, কারণ এর আগে এমন পরিস্থিতিতে কেউ পড়েনি। অন্যদিকে ডাক্তার সব কেউ আবার আমার আশেপাশে আসতে পারছিল না। তার কারণ ছিল অত্যাধিক তাপ তাদের ঝলসে দিচ্ছিল। তাই যা করার আমাকেই করতে হতো। একদিকে সব রাজ্য যেখানে উল্লাসে মেতেছিল, অপরদিকে মৌরি রাজ্যও ডুবেছিল চিন্তায়। 1 তাদের রানী, আর 2 রাজ্যের ভবিষ্যৎ উত্তরাধিকার, 2 জনের বিপদ। এক পর্যায়ে আমি নিজেকে শক্ত করলাম। 5 মাসের মাথাতেই এক প্রকার জোর করে তোমাকে নিজের থেকে ছিন্ন করলাম। আর তাতেই যেন সবার অবাক হওয়ার পালা শুরু হলো, কারণ প্রসবকৃত ডিম কোনো সাধারণ ডিম ছিল না। ডিমরূপী উত্তপ্ত লাভার পিণ্ড ছিল। বিশাল সে ডিমের চারিপাশে পাহারা বসানো হলো, আর আমাকে রাখা হলো অবজারভেশনে, কারণ আমি ততক্ষণে মৃত্যুর দ্বারে। তোমার বাবা আমাকে নিয়ে ব্যস্ত হয়ে রইলেন। ওইদিকে সময় পেরিয়ে যাচ্ছিল, কিন্তু তোমার বেরিয়ে আসার সময় যেন আসছিলই না। এদিকে আমি ধৈর্য হারা হলাম।
রাতে সবার আড়ালে প্রবেশ করলাম তোমার ঘরে। কেন, কি জন্য আমি নিজেও জানতাম না। যেন কেউ আমাকে জোর করে নিয়ে গিয়েছিল। নিজের উপর নিজের নিয়ন্ত্রণ ছিল না আমার। নিজের সর্বশক্তি দিয়ে ডিমে আঘাত করি, আর তা থেকে বেরিয়ে আসে অপরিপক্ক অদ্ভুত এক প্রজাতি। আমি তাকে ছোঁয়ার আগেই মাটিতে লুটিয়ে পড়ি। নিভু নিভু চোখে শুধু দেখে যাই একটা কালো পোশাকধারী তোমাকে নিয়ে চলে যাচ্ছে। তারপর আর মনে নেই আমার। অনুমান করা যায় তোমার পিতা সে ছায়ার পিছু নেয়। তাদের যুদ্ধের মাঝেই তুমি পৃথিবীতে পড়ে যাও আর কোনোভাবে ওই মহিলার পেটে প্রবেশ করো। আর আমার সন্তানের অস্তিত্ব আর মানুষ সন্তানের অস্তিত্ব মিলে যায়। বলতে পারো কোনো মিরাক্কেল, ভাগ্য বা অন্য কিছু, কিন্তু কিছু একটা ঘটে যার ফল তোমার এই মানব রূপ আর ভ্যাম্পায়ার, ঈগল আর ফিনিক্স পাখির শক্তি। কিন্তু আমার মাঝে ফিনিক্স পাখির কোনো বৈশিষ্ট্য দেখিনি। তুমি আগুনে ঝলসে যাও। না, ক্যাথরিন হাসেন। খুব জলদি দেখবা ফিনিক্স পাখির সৌন্দর্য আর শক্তি। যদি ফিনিক্স পাখি এতটাই শক্তিশালী হয়, তাহলে ভ্যাম্পায়ারদের হাতে গ্রহ কেন? একটা রাজ্য চালানো আর 6 রাজ্য একসাথে চালানো ধৈর্যের ব্যাপার। বিপুল ধৈর্য প্রয়োজন। ফিনিক্স পাখি ভ্যাম্পায়ারদের থেকে 10 গুণ বেশি শক্তিশালী। এটা যতটা সত্যি, এটাও সত্যি তাদের রাগ ভয়ঙ্কর। ঠান্ডা বিচার বুদ্ধি তাদের মাঝে নেই। তারা এক লহমায় সব রাজ্য ধ্বংস করার ক্ষমতা রাখে। আপনি কিভাবে শিওর হচ্ছেন আমি আপনার সন্তান? নিজের আসল রূপে আসো আহিয়ান। নিজের সর্বশক্তি একত্রিত করো, নিজেই উত্তর পেয়ে যাবে। আহিয়ান বিশাল কৃত জায়গার মাঝামাঝি দাঁড়ালো। ক্যাথরিনের কথা মোতাবেক নিজের বিশাল আকারের ডানা মেলে দিল। সবাই হতভম্ব হয়ে গেল, সাথে আশ্চর্য বনে গেল। এত সুন্দর ডানা এর আগে দেখেনি। কি সুন্দর সে রূপ, জ্বলন্ত মণি। সুখ নিজেও চমকে গেল। সে বার রাতের বেলা ঠিকভাবে ঠাহর করতে না পারলেও এখন বেশ ভালোভাবেই বুঝতে পারছে। ঠিক তখনই শোনা গেল ক্যাথরিনের প্রবল শক্ত কণ্ঠ। প্রহরী, আগ্নিজ্বালা নিক্ষেপ করো। উপস্থিত সবাই হতবিহব্বল। বড় মহারানী কি তবে আহিয়ানকে নিজের সন্তান বলে স্বীকার করেননি? সবার প্রশ্নবদ্ধ চাহনি সম্পূর্ণ উপেক্ষা করে নিজের আসনে বসে পড়ল। অপরদিকে বড় রানীর আদেশ মোতাবেক আহিয়ানের উপরে নিক্ষেপ করা হলো অগ্নিযান, যা থেকে বের হওয়া আহিয়ানের পক্ষে সম্ভব হচ্ছে না। বড় রানী এবার খুব দৃঢ় আর রাগী কণ্ঠে বলে উঠল, সম্রাটের পুত্র হয়ে আমাদের বংশের হয়ে এক মানবীকে বিবাহ করে তুমি অপরাধ করেছ। তাই তোমার সামনেই তোমার স্ত্রীর গর্দান নেওয়ার হুকুম জারি করলাম আমি। উপস্থিত সবাই দাঁড়িয়ে গেল। সম্রাট হুঙ্কার ছেড়ে বলে উঠলেন, এইসব কী ধরনের কথা? সম্রাটের সামনে কিভাবে নিজের এমন ইচ্ছা পোষণ করেন আপনি, বড় রানী? যেখানে ওই মেয়েকে স্বয়ং আমি এখানে নিয়ে আসার হুকুম দিয়েছি। আপনি খুব ভালোভাবেই জানেন আমার ক্ষমতা সম্পর্কে। এই রাজ্যের সম্রাট আপনি হলেও এখানের সম্রাঙ্গিনী এখনও আমি। কথাটা ভুলবেন না। আমার আদেশ অতটুকুই গুরুত্বপূর্ণ আর মাননীয় যতটা আপনার। ইলেশিয়া বিরোধিতা করে বলে উঠলেন, এমন করবেন না। উনি আপনার সন্তান। সে ওই মেয়েকে কতটা ভালোবাসে তার প্রমাণ তার আপনার সামনে দাঁড়িয়ে থাকা। নয়তো এখনও সে শয্যাশয়ী অবস্থাতেই থাকতো। ক্যাথরিন কারো কোন কথার আমলে নিলেন না। এদিকে আহিয়ান নিজের সর্বোচ্চ দিয়ে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু সবে মাত্র সে সুস্থ হয়েছে। এখন তার দ্বারা নিজের সব শক্তি প্রয়োগ করা সম্ভব হচ্ছে না। তার চিৎকারে উপস্থিত সবাই ভীত হয়। সুখ আহিয়ানের কাছে যেতে চাইলেই তাকে আটক করে প্রহরী। আমি সাবধান করছি আপনাকে। আমার বউয়ের শরীরে একটা আচর অবধি লাগলে আপনাদের পুরো ধ্বংস করে দেব আমি। আহিয়ানের চিৎকারে প্রহরীরা ভয় পায়, কিন্তু ক্যাথরিন সে নিজের সিদ্ধান্তে অনড়। ইউহান সুখকে আগলে নিজের পেছনে লুকিয়ে নিল। এলিনা এগিয়ে আসতে নিলেই সম্পূর্ণ স্বভাবে অবাক করে দিয়ে আহিয়ান। আকস্মিক সম্পূর্ণ সভা আলোকিত হয়ে উঠল। লোহার শিকল মুহূর্তেই গলে গেল। বেরিয়ে এলো আগুন ডানার সুইচ্ছ ফিনিক্স আর ঈগল পাখির সংমিশ্রণ। ডানাগুলো মুহূর্তেই রং বদলে ধারণ করলো উত্তপ্ত আগুনের রং।
সারা সভা চমকে তাকিয়ে রইল সেদিকে। সবাই বিস্ময় আর হতবুদ্ধ হয়ে রইলেও একজনের মুখে উপচে পড়া সুখ, আরেকজনের মুখের ক্রোধ স্পষ্ট, কিন্তু তা আড়াল করতেই মুহূর্তে ঠোঁটের কোণায় হাসি ফুটিয়ে তুলল। আহিয়ান সবার আগে এগিয়ে গেল ক্যাথরিনের দিকে। আহিয়ানের মুখ থেকে বেরিয়ে এলো আগুনের গোলা, যা ক্যাথরিনকে স্পর্শ করলেও কোনো ক্ষতি করতে পারল না। এতে যেন আহিয়ানের রাগ ক্রমশ বাড়তে থাকলো, ধীরে ধীরে তার আকার বৃদ্ধি পেতে থাকলো। এক পর্যায়ে ছাদ পেরিয়ে গেল সে। ক্যাথরিন বুঝলেন ছেলে নিজের নিয়ন্ত্রণ হারাচ্ছে। ক্যাথরিন শুধু চাইছিল আহিয়ান যেন ফিনিক্স রূপে আসে, আর তার জন্য প্রয়োজন ছিল তাকে রাগানো। আর তাকে রাগানোর একটা মাত্র কারণই আছে, আর তা হলো সুখ। তাই তখন তিনি সুখকে শেষ করার কথা বললেন, আর তার কাজ হয়ে গেল। সুখ সামলাও আহিয়ানকে দ্রুত। সাথে সাথে চিল্লিয়ে উঠলেন সম্রাট। আপনি কি বলছেন এই আগুন সইতে পারবে না ওই মাসুম মেয়ে? একজন সাধারণ মেয়ের ক্ষমতা নেই উত্তপ্ত আগুনের তেজ সহ্য করা। সুখ আহিয়ানের স্ত্রী, তার প্রিয়তমা। আহিয়ানের রাগ সহ্য করা আর কমানোর ক্ষমতা তার আছে। যাও সুখ, নিজের স্বামীকে সামলাও। সুখ এই ক্যাথরিন নামক মহিলাকে কিছুতেই বুঝে উঠতে পারছে না কি চাই এই নারীর। কখনো তাদের বন্দি করতে চায়, কখনো আবার তাকে স্ত্রী হওয়ার ধর্ম শিখায়। এই নারী আসলে এক রহস্য দিয়ে মোড়ানো। কিন্তু এখন এইসব ভাবলে হবে না, আহিয়ানকে আটকানো প্রয়োজন। তা না হলে এই মুহূর্তে কেয়ামত ঘটিয়ে দেবে এই পুরুষ। সে যে নিজের মধ্যেই নেই। সুখ মনে সাহস জুগিয়ে এগিয়ে গেল আহিয়ানের দিকে। আহিয়ান তাকে দেখেনি, সে তো নিয়ন্ত্রণহীন বিহীন আগুন ছুটছে। কিছু বাচ্চা হাঁস খেলছিল আহিয়ানের আগুন তাদের দিকে ছোড়ার আগেই সামনে এসে দাঁড়ালো আহিয়ানের। সাথে সাথে থেমে গেল আহিয়ান, কিন্তু তার রাগ কমেনি। মির্জা সাহেব শান্ত হন, আপনার হ্যাপিনেসের কথা শুনবেন না আপনি? থামুন না মির্জা সাহেব, এই উত্তপ্ত শিখা যে আমাকে আপনার কাছে আসতে দিচ্ছে না। আপনি আমার কাছে ফিরে আসুন না মির্জা সাহেব। আপনার বুকে মাথা রাখবো না আমি? আপনি যে বলেছিলেন ওই বুকে আমাকে আশ্রয় দিবেন সারা জীবন। ধীরে ধীরে আহিয়ানের তাপ কমতে থাকে। সবাই বড় একটা নিঃশ্বাস নেয়। আকস্মিক আহিয়ান সুখকে পাজা করে তুলে উড়ে যায় নীল আকাশে। সবাই সেদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। ইউভান হাততালি দিয়ে বলে ওঠে, ক্যা বাত ব্রো, এই না হলে আমার ব্রো। কিন্তু ব্রো গেল কোথায় সে তো চিনে না। এ রাজ্যের পরে যদি কালো রাজ্যতে ঢুকে পড়ে তাহলে? আহিয়ান সুখকে নিয়ে বহু দূরে পাহাড়ের মতো একটা জায়গায় এসে দাঁড়ায়। ভীষণ সুন্দর একটা জায়গা, গাছপালা ফুল সব কিছু দিয়ে পরিপূর্ণ। সুখ খুশিতে লাফিয়ে ওঠে। মির্জা সাহেব দেখুন কি সুন্দর ফুল, এই ফুল আমি কোনোদিনও দেখিনি। আহিয়ান দূরে এক গাছের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে দেখছে সুখের বাচ্চামো কি সুন্দর লাফিয়ে বেড়াচ্ছে, প্রজাপতি পেছন ছুটছে, কখনো আবার ফুলের দিকে টুকুর টুকুর করে তাকিয়ে আছে। সবটাই মনোযোগ দিয়ে দেখছে আহিয়ান। কতদিনের তৃষ্ণা তার। এই এক রমণীকে ঘিরে কত জ্বালা যে সে পোহায় তা কি এই রমণী জানে? কি সুন্দরভাবে ছোট ছোট পা ফেলে গম্ভীর একাকিত্ব প্রিয় জীবনটাকে এলোমেলো করে দিয়ে এক লহমায় গায়েব হয়ে গেল। আবার যখন ধরা দিল তখন একদম সর্বনাশী রূপে। তার এখনো মনে আছে লন্ডনে তাদের প্রথম দেখা। ভীতু চেহারায় নিজের বউয়ের দিকে অন্য কারো মুগ্ধতা ভরা দৃষ্টি, তাই তো প্রথম দিনে কি বাজে ব্যবহারটাই করতে হয়েছিল তার। আহিয়ান কখন এইসব ভাবতে ভাবতে সুখের পেছনে এসে দাঁড়ালো টের পেল না সে। সুখ তখন সবে একটা ফুল ছিঁড়ে নিজের কানের পিঠে গুজে পেছনে ঘুরতে নিয়েছিল আহিয়ানকে দেখাবে বলে। তার আগেই সুখের নাক বাড়ি খেল আহিয়ানের প্রশস্ত বুকের সাথে। সাথে সাথে এক পা পিছাতে নিলেই আহিয়ান আঁকড়ে ধরে সুখের কোমর। একটানে তাকে নিজের বুকে ফেলে। সুখ কেঁপে ওঠে। দৃষ্টি মেলাতে পারে না আহিয়ানের সাথে, কারণ আহিয়ানের চোখে স্পষ্ট ঘোর দেখতে পাচ্ছে। আহিয়ান কি বোঝে না তার এই চাহনি সুখকে এফোর এফোর করে ফেলে? নিজেকে সম্পূর্ণ আহিয়ানকে সঁপে দেওয়ার জন্য ব্যাকুল হয়ে পড়ে। কিভাবে বোঝাবে এই লোককে যে এই লোক পুরুষের ছোঁয়ায় কি দোষ হয় তার? আহিয়ান আলতো হাতে স্পর্শ করে সুখের শুকিয়ে যাওয়া গাড়ে। গাল থেকে হাত নেমে আসে ঠোঁটে। সুখের হালকা ফোলা ঠোঁটে আঙুল দিতেই আহিয়ানের শরীর ঝাঁকি দিয়ে উঠল। পুরাতন নেশা আবারও মাথা চাড়া দিয়ে উঠল। নিজেকে সামলাতে ব্যর্থ হলো আহিয়ান। আঁকড়ে ধরল সুখের নরম ওষ্ঠ। আজ সুখ বাধা দেয়নি, সে নিজেও আজ তাল মিলিয়েছে আহিয়ানের সাথে। আহিয়ানের অবাধ্য হাত বিচরণ করছে সুখের শরীর জুড়ে। সুখের দাঁড়িয়ে থাকার শক্তিটুকু ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। আহিয়ানের প্রতিটা স্পর্শ তাকে পাগল পাগল করে দিচ্ছে।
সুখ নিজের সম্পূর্ণ ভার এবার ছেড়ে দিল আহিয়ানের ওপরে। আহিয়ান এবার সুখের ঠোঁট ছেড়ে গলাতে নেমে এলো। নিজেকে সামলানো দায় হয়ে যাচ্ছে তার, চাইলেও পারছে না নিজেকে আটকে ফেলতে। তার সাথে মিশে থাকা রমণী তার বৈধ স্ত্রী, কেন সে আটকাবে নিজেকে? তার হক আছে এই রমণীর ওপরে। তাকে নিজের সাথে পিষে ফেলার জন্য তার কেন এত ভাবনা ভাবতে হবে? ধীরে ধীরে ছোট ছোট চুমুগুলোর আকার বাড়ছে। নিজেকে নিয়ন্ত্রণ করতে এবার সুখের নরম গলায় দাঁত বসিয়ে দিতেই ব্যথায় ছটফটিয়ে আহিয়ানের কাঁধে নখ দাবিয়ে দিল সুখ। হঠাৎ আহিয়ান ফিসফিস করে নেশাক্ত কণ্ঠে বলে উঠল, আমাকে আটকাও সুইট ব্লাড, নাহলে দিনক্ষণ সব ভুলে কিছু বেমানুম ভুলে তোমাদের মতো হব আমি। আহিয়ানের পাগল করা আওয়াজ সাথে ধীর নেশা জড়ানো কণ্ঠে বলা কথা কানে প্রবেশ করতেই লজ্জায় কেঁপে উঠল সুখ। কিন্তু তার হাতেও বা কি আছে করার? সে নিজেই তো নিজেকে সামলাতে পারছে না আহিয়ানের সান্নিধ্য পাওয়ার জন্য, যে সে নিজেও মরিয়া হয়ে উঠছে। সুখ উপায় না পেয়ে আহিয়ানের বুকে মাথা ঠেকিয়ে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে তাকে। আহিয়ান আলতো হাসে, সুখকে নিজের সাথে আঁকড়ে ধরেই ঘাসের উপরে শুয়ে পড়ে। পাগল তোর জন্য রে পাগলে মন পাগল, পাগল তোর জন্য রে পাগলে মন পাগল, মুখে বলি তোরে যা মনে বলে থেকে যা, মুখে বলি তোরে যা মনে বলে থেকে যা, দূরে গেলে মন বুঝে তুই কত আপন, পাগল তোর জন্য রে পাগলে মন পাগল, পাগল তোর জন্য রে পাগলে মন পাগল। সুখ অপরক তাকিয়ে থাকে আহিয়ানের দিকে। আহিয়ানের দৃষ্টি তখন আকাশের দিকে, সেদিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে ওঠে, তুমি আমার কতটা জোরে তা প্রকাশ করার ক্ষমতা আমার নেই হ্যাপিনেস। কথাটা ফিল্মি হলেও তুমি বিহীন আমার নিঃশ্বাসটা আমার সাথে প্রতারণা করছে। তোমাকে বুকের বাম পাশে জায়গা দিয়েছি বহু আগে, কিন্তু দেখো আজ আমাকে জ্বালাতন করে পড়বেন নাই আমার শান্তি নেই। তুমি আগে দূরে থেকে জ্বালাতা, আর এখন কাছে এসে চালাও। এই জ্বালাতন কবে বন্ধ করবে হ্যাপিনেস? সুখ আলতো হাসল, সাথে একটু বিরক্ত হয়ে বটে। মনে মনে বলে উঠল, এই লোক সব বলবে, কিন্তু ভালোবাসি কবে স্বীকার করবেন? আপনার মুখ থেকে ভালোবাসা শোনার জন্য যে আমি মুখিয়ে আছি মির্জা সাহেব। ঠিক তখনই সুখের কানের কাছে ধীর কণ্ঠে ফিসফিস করে বলে উঠল আহিয়ান সে কাঙ্ক্ষিত শব্দটি। ভালোবাসি হ্যাপিনেস, সেদিন দেখা হয়েছিল, সেদিন থেকে ভালোবাসি অনেক অনেক বেশি। লাজুক সুখ বড় বড় চোখ করে তাকিয়ে রইল আহিয়ানের দিকে। ঠিক তখনই আহিয়ান আঁকড়ে ধরল সুখের অধর, পুনরায় মিলিত হলো প্রেম সুধা পানে। চারিদিকে নিস্তব্ধতা, রাতের মধ্যভাগ, নিকশ কালো আকাশের নিচে বিশাল গুহায় খড়ের উপরে শুয়ে আছে সুখ। হঠাৎ কিছু পড়ে যাওয়ার শব্দে তড়িঘড়ি করে উঠে বসে সে। পাশে তাকাতেই আহিয়ানকে না দেখে ঘাবড়ে যায় সে। ভয় তার হাত পা কেঁপে ওঠে। দ্রুত নিজের জায়গা থেকে উঠে এগিয়ে যায় গুহার বাহিরের দিকে। বাহিরে বের হয়েও হুদিস মিলে না আহিয়ানের। এবার যেন ঘাম ছুটে যায় সুখের। হতভম্ব হয়ে ছুটতে থাকে দিক দিশা হারিয়ে। এক পর্যায়ে কিছুটা দূরেই চিন্তিত অবস্থায় আহিয়ানকে দাঁড়িয়ে থাকতে দেখে সুখ যেন জীবন ফিরে পায়। এক ছুটে আহিয়ানকে পেছন থেকে আঁকড়ে ধরে কেঁদে ওঠে সুখ। আপনি এত খারাপ কেন মির্জা সাহেব? কেন আমায় এত জ্বালাতন করেন আপনি? আমাকে কি এক মুহূর্তের জন্যও শান্তি দিতে পারেন না? আমার প্রতি কিসের এত রাগ? কেন এত অবহেলা? হ্যাঁ, শেষ করার হলে একেবারে শেষ করে দিন, তবু এভাবে ধুকে ধুকে মারবেন না মির্জা সাহেব। আপনাকে ছাড়া আমি থাকতে পারবো না আহিয়ান, প্লিজ আর আমাকে একা করবেন না। এত বড় একটা পৃথিবীতে আমার আপনি ব্যতীত আর কেউ নেই, কেউ না। ভালোবাসি আপনাকে, কখন কিভাবে কি জন্য আমি জানি না, জানতেও চাই না। শুধু আপনাকে চাই, আমি খুব করে চাই। আহিয়ান নিজের ভারসাম্য খোয়ালো, হাঁটু গেড়ে বসে পড়ল নিচে। বুকের মধ্যখানে কিছু একটা প্রবল বেগে তার অস্তিত্ব জানান দিচ্ছে, যা শোনার জন্য তার এতগুলো বছর অপেক্ষা করেছে। সে কথাগুলো আজ সে শুনেছে, নিজের কানে শুনেছে, কিন্তু বিশ্বাসযোগ্য হচ্ছে না। সে নিজেকেও সামলাতে পারছে না।
তার সম্পূর্ণ শরীর কাঁপছে, অবসতায় তাকে আঁকড়ে নিয়েছে। সুখ হয়তো বুঝলো আহিয়ানের অবস্থা। হঠাৎ করেই দুষ্ট বুদ্ধি মাথায় উকি দিল। নিজের কোমর ঠোঁট আহিয়ানের কাঁধে স্পর্শ করতেই স্পষ্ট অনুভব করলো আহিয়ানের শরীর ঝাঁকি দিয়ে উঠেছে। সুখ মিটি মিটি হাসল, কিন্তু সে কল্পনাও করতে পারল না এই একটা কাজ তার জন্য সুখময় সর্বনাশ বয়ে আনবে। আহিয়ান এক ঝটকায় সুখকে নিজের করে তুলে এগিয়ে গেল গুহার দিকে, যেখানে ডালপালা দিয়ে জ্বালানো নিভু নিভু আলো জ্বলছে। খড়কুটোর উপরে সুখকে শুয়ে দিয়ে নিজের ওপর হয়ে রইল সুখের ওপরে। সুখ পিট পিট করে প্রশ্নবোধক দৃষ্টিতে চেয়ে আছে আহিয়ানের দিকে। এখন যা হবে তার সম্পূর্ণ দোষ তোমার, সুইট ব্লাড। আমি নিজেকে ঠিকই কন্ট্রোলে রেখেছিলাম, কিন্তু তুমি আমার এত কষ্ট এক লোহময় পানিতে পরিণত করে দিলে। এখন আমার হাতে আর কিছু নেই, আমি বেকাবু হয়ে গেছে। এবার আমাকে সামলানোর দায়িত্ব তোমার। তুমি কি তৈরি, সুইট ব্লাড? আহিয়ান এর ঘোর লাগা দৃষ্টি আর নেশাক্ত ভয়েসে কম্পিত হলো সুখের শরীর। আহিয়ানের চোখ থেকে চোখ সরাতেই তার চোখ গেল আহিয়ানের অ্যাডামস আপেলের দিকে। এর একটা জিনিস তার দুর্বলতা। এতদিন নিজেকে যে কাজ করা থেকে আটকে রেখেছিল সুখ, আজ সব লজ্জা ভরে সে দুঃসাহসী কাজ করে ফেলল সুখ। বেসামাল আহিয়ানকে আরও বেসামাল করতেই নিজের অধর চোয়ালো আহিয়ানের অ্যাডামস আপেলে। আহিয়ান যেন শক্তিহীন হয়ে পড়ল, বাম হাতের ভর হারিয়ে সুখের উপরেই শুয়ে পড়ল। ধীরে ধীরে সুখের গলায় মুখে ছোট ছোট চুমু দিতে দিতে সুখকে নিয়ে পাড়ি দিল সুখের রাজ্যে। দুইজনে একে অপরের মাঝে সম্পূর্ণ উন্মত্ত হলো। ঘুমের মাঝেই নিজের উপরে গরম নিঃশ্বাস অনুভব করতেই পিটপিট করে চোখ মেলে তাকালো সুখ। সাথে সাথে নজরে এলো আহিয়ানের নীলাভ মণি। আপনি ঘুমাননি? তুমি ফিরে যাও হ্যাপিনেস, আমি তোমাকে পৃথিবীতে পাঠানোর ব্যবস্থা করছি, চলে যাও তুমি। সুখ অবাক হলো। আহিয়ানের গাম্ভীর্যতা বলে দিচ্ছে সে মজা করছে না, কিন্তু ব্যাপারটা মেনে নিতে পারছে না সুখ। তার মনে হচ্ছে কেউ তার দম আটকে ফেলেছে। নিজেকে সামলাতে অক্ষম সুখ হু হু করে কেঁদে ওঠে। আহিয়ানের চোখেও পানি স্পষ্ট, কিন্তু সে অসহায়। সুখের ঠোঁটে হালকা স্পর্শ করে কিছু বলতে যাবে, তার আগেই সুখ বলে ওঠে, এত সহজে আমার থেকে মুক্তি নেই আপনার, তাই এই আশা করবেন না মির্জা সাহেব। আপনাকে নিয়েই এখান থেকে বের হব, নয়তো না। এতে যা খুশি তাই হয়ে যাক। সুখের এই দৃঢ়তা, এই ভালোবাসা মন ছুঁয়ে গেল আহিয়ানের। কিন্তু সুখকে যে কোনোভাবে এখান থেকে পাঠাতে হবে। কাজটা মুশকিল হলেও কিছু করার নেই তার। পরিস্থিতি বুঝছো হ্যাপিনেস, আমরা এই মুহূর্তে যে জায়গায় আছি এটা সম্পূর্ণ এক ষড়যন্ত্রের ময়দান। এখানে প্রতিনিয়ত নোংরা একটা খেলা খেলছে, যার চাবিকাঠি যে নাড়ছে সে সবটাই পূর্ব পরিকল্পিত উপায়ে নাড়ছে, আর সে নিজের গন্তব্যতে পৌঁছানোর জন্য যে কোনো পর্যায়ে পৌঁছাতে পারে। পাওয়ারের নেশা খুব খারাপ সুখ, শুধু মানুষ জাতি না, এদের মধ্যেও এই নেশা প্রবল। আজ যদি আমি তোমাকে নিয়ে পালিয়ে যাই, কাল আবার আমাদের পেছনে নেবে এরা। তাই আমাকে এখানে থাকতে হবে, অন্তত ততদিন যতদিন না এই রহস্য আর এর পিছনের হতাকে, যতদিন না পর্যন্ত এই রহস্য আর এটার পিছনের হতাকে আমি শেষ করছি বা নিচে শেষ হচ্ছে। সুখ সবটাই মনোযোগ দিয়ে শূন্য। সুখ নিজেও বুঝেছিল কিছু একটা তো সমস্যা আছে, আর সেটা কি এটা জানাই বাকি। কিন্তু পরিস্থিতি যতই ভয়ঙ্কর হোক, সে আহিয়ানকে ছাড়া যাবে না। সামনে মৃত্যু থাকলেও আমি কবুল করবো আহিয়ান, যদি মৃত্যুর সময় আমার মাথাটা আপনার বুকে থাকে। কিন্তু আপনি বিহীন বেঁচে থাকা মরার চেয়েও বেশি যন্ত্রণাময়। আহিয়ান দীর্ঘশ্বাস ফেলে সুখকে নিজের বুকে আগড়ে ধরে রাখে। সুখ পুনরায় জিজ্ঞেস করে, এসব কি ওই পরিত্যক্ত রাজ্যের প্রজাতিগুলো করছে? আহিয়ান দীর্ঘশ্বাস ফেলে। এটা যতটা সহজ মনে হয় ততটাই পেঁচানো সমীকরণ, যার জোট একদিক দিয়ে খুললেও অন্যদিকে এসে পেঁচে যায়। আর এর শুরুটা পরিত্যাজ্য রাজ্য করলেও শেষ করেছে সম্রাট। সুখ চমকে তাকায় আহিয়ানের দিকে, কিন্তু আহিয়ানের দৃষ্টি স্থির, যেন সে নিজেও ভাবনায় আছে। আহিয়ান পুনরায় বলে উঠল, পূর্ব সম্রাটের মৃত্যুতে সবচেয়ে বেশি লাভ লিওনেলের, কারণ পরিত্যক্ত রাজ্যের কারো এত ক্ষমতা কোনো কালের ছিল না যে তারা সম্রাটকে মেরে ফেলে নিজে সে পাওয়ার গ্রহণ করবে। তার কারণ ছিল বাকি 6টা রাজ্য, কারণ পরিত্যক্ত রাজ্যে সম্রাটের ক্ষতি করলে বাকি 6 রাজ্যে একসাথে মিলিত হয়ে ওই রাজ্যের সবাইকে শেষ করার ক্ষমতা রাখে। 6 রাজ্য কেন, ফিনিক্স পাখি একে যথেষ্ট।
6 রাজ্য কেন, ফিনিক্স পাখি একাই যথেষ্ট এদের ইতিহাস মোছার জন্য। তাই ওরা এই কাজ করবে না। তারা শুধু চাইতো সুন্দর একটা রাজ্যেতে আশ্রয়, যা করতে হয়তো তারা সম্রাটকে নিজের রূপের বশে আনত। আর সেখানে তাদের রানী নিজেই বন্দী। সেখানে প্রজারা কি করবে? সম্রাট এমনটা করবে কেন? স্বাভাবিক সম্রাট হওয়ার জন্য। কারণ লিওনেলের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী তার নিজের ভাই ছিল। শুধুমাত্র মরহুম সম্রাট ব্যতীত আর কেউ পারবে না তাকে পরাজিত করতে। আপনি এতটা শিওর কিভাবে? মনে আছে বড় রানী বলেছিল তাকে যখন ওই ডিমের কাছে নিয়ে যাওয়া হয় তিনি নিজের মাঝে ছিলেন না। সুখ মাথা নাড়ায়, মানে হ্যাঁ তার মনে আছে। আহিয়ান বলে ওঠে, সম্মান করা হচ্ছিল ওনাকে। আর সম্মান শক্তি শুধুমাত্র ভ্যাম্পায়ারদের কাছে আছে, তাই আর কেউ চাইলেই সম্মান করতে পারবে না। ছোট রাজকুমারও তো ভ্যাম্পায়ার, সেও তো করতে পারে। সে ভ্যাম্পায়ার হলেও গিরগিটের জিন আছে, আর তার আগুন সহ্য করতে পারে না। আর সেখানে বড় রানীর ভাষ্যমতে ওই ডিমের আশেপাশে কেউ যেতে পারছিল না তার তাপের কারণে। আর হতে পারে লিওনেল সেই ডিমের মধ্যে থাকে সে পাওয়ারকে নিজের আয়ত্ত নিতে চেয়েছিলেন, কিন্তু পূর্ব সম্রাটের জন্য তা সম্ভব হয়নি। আর কোনোভাবে তা পৃথিবীতে চলে যায়, যার ফলস্বরূপ আমি। সুখ এবার সত্যি সত্যি চিন্তায় পড়ে যায়। যদি আহিয়ানের কথা ঠিক হয় তাহলে আহিয়ানের জীবন বিপদে। তিনি এই রাজ্যের সম্রাট, তার সাথে লক্ষের উপরে সৈনিক। 6টা রাজ্য, আহিয়ান কিভাবে পারবে তাদের মোকাবেলা করতে? আহিয়ানের ধারণা ঠিক হলো। পরের দিনই প্রহরীরা এসে তাদের সসম্মানে পুনরায় মহলে ফিরিয়ে নিয়ে গেল। আহিয়ান জানতো এমনটাই হবে, কিন্তু ওরা যে এত তাড়াতাড়ি তাদের খুঁজে নেবে এটা সে ভাবেনি। সুখ যে ভেতরে ভেতরে ভয়ে কাবু হয়ে আছে তা বেশ টের পাচ্ছে আহিয়ান। শুধুমাত্র তাকে দেখাতেই নিজেকে শান্ত রাখার চেষ্টা চালাচ্ছে তার বোকা পাখি। আহিয়ান সুখকে নিজের বুকে আগলে রেখে আকাশে উঠছে, কখনো মেঘের আড়ালে যাচ্ছে, কখনো পানির সাথে মিশে যাচ্ছে। আর সুখ সে খিলখিল করে হাসছে। সবাই অবাক হয়ে দেখছে আহিয়ান আর সুখকে। নিজের স্ত্রীকে খুশি করতে আহিয়ান আকাশ জমিন দুইটাই এক করে দিচ্ছে। রাজমহলে পৌঁছাতে পৌঁছাতে রাত ঘনিয়ে এলো, তাই তাদের নিজের কক্ষে রেখে আসতে বললেন বড় রানী। তিনি নিজেই এসে তাদের সাথে দেখা করবেন। আহিয়ান কক্ষে এসে সোজা চলে গেল শাওয়ার নিতে। একটা লম্বা গোসল বড্ড প্রয়োজন তার। এদিকে সুখ টুকুর টুকুর করে তাকিয়ে দেখছে খাটের ওপরে বাবু হয়ে বসে থাকা ইউভানকে। ইউভান একটু স্বাস্থ্যবান হওয়ায় তার গাল দুইটা অনেকটাই ঠিক বাচ্চাদের মতোই। সুখ এগিয়ে গিয়ে ইউভানের গালে আঙুল ঢুকাতেই তা বেশ কিছুটা দেবে গেল। ব্যাপারটাই দারুণ মজা পেল সুখ, কিন্তু ইউভান এতে আরও ক্ষিপ্ত হলো। সে মুখ ঘুরিয়ে উল্টো হয়ে বসল। সুখ তো বোকা বনে গেল ইউভানের এমন কাজে। পরক্ষণে হেসে উঠল সে। তাতেই যেন তেলে বেগুনে জ্বলে উঠল ইউভান। তুমি একদম ভালো না ভাবিমা। সে কবে এসেছো এখানে, কিন্তু তোমার কি সময় আছে নাকি আমার জন্য? একা একা পিকনিক করে চলে আসলা, আমাকে নিলাও না তোমাদের সাথে আরই। সুখ আবারও হেসে ওঠে। এই বাচ্চা মোটা সে কতদিন মিস করেছে তার কোনো ইয়ত্তা নেই। এই বাচ্চা বাচ্চা মুখ দেখলে যার কারণে ক্লান্তি দূর হয়ে যাবে, এমন ছেলেকে না ভালোবেসে থাকা যায়, যার সম্পূর্ণ মুখেই ভালোবাসা, আদুরে আদল। আমার ভুল হয়ে গেছে ইয়োর হাইনেস, আমাকে দয়া করে ক্ষমা করে দিন। এত বড় ভুলের জন্য আমার কাতলে আমের শাস্তি দিয়েন না ইয়োর হাইনেস। আমার কিউট বাচ্চা একটা দেবর আছে, সে তো কান্না করবে। সুখের নাটকীয় ভঙ্গিমায় বলা কথাগুলো শুনে ফিক করে হেসে ফেলে ইউভান। সুখ মুগ্ধ চোখে সে হাসি দেখে। ইউভানের চুলগুলো এলোমেলো করে তার পাশে বসে। ফট করে ইউভান কই যেন চলে যায়। সুখ হতভম্ব হয়ে সে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। সুখের অবাক হওয়া না কাটতেই পুনরায় ইউভান জ্বরের গতিতে চলে আসে। এক বাটি তেল সুখের হাতে ধরিয়ে নিজে মেঝেতে বসে পড়ে। সুখ ইউভানের কাণ্ডে হাসে। আলতো হাতে ইউভানের মাথায় বিলি কেটে দিতে দিতে তেল দিয়ে দেওয়া শুরু করে। আর ইউভান এক রাজ্যের গল্পের বক্স নিয়ে বসে। আর সুখ মনোযোগী শ্রোতা হিসেবে সব শুনতে আরম্ভ করে। এদিকে 3 জোড়া চোখ সে দৃশ্য মুগ্ধ নয়নে দেখে। আপনাকে বলেছিলাম না আমি এই মেয়েটা জাদু জানে। আমার ছেলেটাকে সে বলতে পাগল। এই মেয়েকে দেখার স্বাদ ছিল অনেক। কি এমন আছে এই মেয়ের মাঝে যে আমার ছেলে আমাকেই ভুলে যায়? এখানে আসার
পরে তা বুঝতে পারলাম। এই মেয়ে তো আসতে এক ভালোবাসার চাদরে মোড়ানো। এসব মানুষ ভয়ঙ্কর, এদের ভালোবাসা না থেকে যায়, আর ভালোবাসতে পারলে আফসোসের শেষ থাকে না। কি সুন্দর করে আমার অবাধ্য ইভানকে আগলে রাখে। ক্যাথরিন এখনো এক দৃষ্টিতে চেয়ে আছে সুখের দিকে। সুখের চোখ মুখে বিন্দু মাত্র বিরক্তির লেশ মাত্র খুঁজে পাচ্ছে না তিনি। সুখের মুখভঙ্গি এমন যে ইউভান তাকে খুব গুরুত্বপূর্ণ কোনো তথ্য দিচ্ছে বা মজাদার কিছু বলছে, কিন্তু দুইটার মধ্যে একটাও না। ইউভান সব অদ্ভুত কথার ঝুলি নিয়েই বসেছে। একজন বাচ্চা যেমন গল্প শোনায় ঠিক তেমন। তবুও কি সুখের বিরক্ত লাগছে না কি দিয়ে তৈরি এই মেয়ে? তুমি বড্ড অদ্ভুত মেয়ে। তোমাকে নিয়ে প্রতিবার গবেষণায় বসলে ফল আলাদা আসে। কখনো মনে হয় তুমি প্রচণ্ড ভীতু, কখনো সে ধারণা বদলে স্বয়ং মৃত্যুর সামনে বুক চেতিয়ে দাঁড়িয়ে যাও। কখনো নিজের বাচ্চামো করো, আবার চোখের পলকে এক বাচ্চাকেও সামলে নাও। আহিয়ান এমনি তোমাকে এত ভালোবাসে না। তুমি তার শক্তি, তুমি তার দুর্বলতা। দুইজন চলে যায় সেখান থেকে। দুজনার ছেলেই তো বউ ভাবিমা বলতে পাগল। তাদের বর্তমানে প্রয়োজন নেই এই জায়গায়। আহিয়ান ধীর পায়ে এগিয়ে আসে সুখের দিকে। সুখের কোলে নিজের আসন পেতে শুয়ে পড়ে। সুখের কোমরে মুখ গুজতেই সুখের শরীর ঝাঁকুনি দিয়ে ওঠে। শিহরণ এক হাত দিয়ে খামচে ধরে আহিয়ানের চুল। ইউভান থাকায় কিছু বলতেও পারছে না, যার সুযোগ নিচ্ছে আহিয়ান। আহিয়ানের দুষ্টুমি দাঁতে দাঁত চেপে সহ্য করা ছাড়া এই মুহূর্তে কিচ্ছু করার নেই সুখের। হঠাৎ দরজায় প্রহরীর ডাক শুনে আহিয়ান বিরক্তিতে কপাল কুঁচকে ফেলে। ইউভানও বিরক্ত হয়। সে খুব মজার একটা ঘটনা বলছিল, কিভাবে সে উঠতে উঠতে প্রজাপতি ধরেছে, কিন্তু এই অসভ্য পাগলা গার্ডদের জন্য তাকে থামতে হয়েছে। ইউভান তিরিক্ষি মেজাজ নিয়েই বলে ওঠে, এই ইডিয়েট, এগুলো কি গল্প বলে না? বের হ আমার ঘর থেকে। আমার বউয়ের সাথে তোরা তো কিসের গল্প? ইউভান গাল ফোলালো সুখের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে? কাকে চাই এখানে ভাবিমা? আর ইউভান কোথায় যাবে না? আমি ভাবিমাকে কাহিনী শোনাচ্ছি, যাও। যার দরকার তাকে নিয়ে এসো। ভাবিমা, তোমার এই জামাইকে বলো তুমি আমার ভাবিমা। আমি তোমাকে সারা দিন গল্প শোনাবো, তাতে তার কি? হ্যাঁ, আমি কি তার ঘরে এসেছি? আমি আমার ভাবিমায়ের ঘরে এসেছি। আহিয়ান ইউভানের মাথায় থাপ্পড় দিয়ে বলে, হ্যাঁ, তো সারাদিন শোনাবি, রাতে কি তোর? আরে যে এত ভাবিমা ভাবিমা করছিস, আমার বউ না হলে তোর ভাবিমা হলো কিভাবে? ইউভান রাগের সুখকে বলে, তুমি এমন লোককে কেন বিয়ে করেছো ভাবিমা? এ ভালো না, একে ছেড়ে দাও। আমাদের পাশের রাজ্যের ক্রিবিং রাজ্য, এর রাজা খুব সুন্দর। আমি তার সাথে তোমার বিয়ে দেব। আচ্ছা, একে ছাড়ো, এই ভালো না। সুখ উচ্চ স্বরে হেসে ওঠে। আহিয়ান তো অবাক। তার সামনে তার বউকে অন্য পুরুষের সাথে বিয়ে করার বুদ্ধি দেয় কত বড় মীর জাফর। আমার সামনে আমার বউয়ের ঘটখালি করা, তাই না? দাঁড়া, তোকে আজ হচ্ছে তোর। ইউভানকে আর কে পায়? ইউভান দিয়ে দৌড়, তার পেছনে আহিয়ান। পুরো ঘরময় দুইজনার দৌড়াদৌড়ি চলছে। সুখ হাসতে হাসতে তার পেট ব্যথা ধরে গেছে। তখনই তার নজর যায় দরজার দিকে। অপরিচিত এক মুখ দেখে দাঁড়িয়ে যায় সে। সভাতে তাকে দেখেছিল সুখ, কিন্তু নামটা মনে নেই। কিন্তু সুখ স্পষ্ট দেখলো সামনে দাঁড়ানো যুবকের চোখে আলাদা এক বেদনা। এই বেদনা সে চেনে। যখনই আগে কোনো সুখী পরিবার দেখত, বাবা মায়ের সাথে তার মেয়েদের সুন্দর মুহূর্তগুলো দেখত, তার চোখেও এমন বেদনা ফুটে উঠত। না পাওয়ার এই কষ্টটা সে জানে। কিন্তু এই যুবককে আর কি হারিয়েছে সে তার ভাই। এদিকে ইউভানকে ধরে ফেলে আহিয়ান। ইউভান এবার সুখকে ডাক দেয়, ভাবিমা বাঁচাও, ব্রো আমাকে মেরে ফেললো, বাঁচাও বাঁচাও। তোমার জামাই আজ তো একটা দানব, আমার মতো বাচ্চাকে পিষে ফেলবে, বাঁচাও বাঁচাও। সুখের ধ্যান ভাঙে আসলেই আহিয়ান ইউভানকে পিছন থেকে ধরে রেখেছে। আরে আরে কি করছেন মির্জা সাহেব? ছাড়ুন, ব্যথা পাবে তো। দেখি সরুন তো। বাচ্চার সাথে বাচ্চা হলেন নাকি? এত বড় লোক এসব পাগলামো করলে ভালো লাগে নাকি? আহিয়ান চোখ ছোট ছোট করে তাকায় সুখের দিকে। সুখ তখন ব্যস্ত ইউভানের কোথাও ব্যথা লেগেছে নাকি দেখতে। আহিয়ান গম্ভীর কণ্ঠে বলে ওঠে, কাজটা ঠিক করলে না সুখ পাখি, এই কাজের ফল তোমাকে পরে দিব। কাজটা ঠিক করলে না সুখ পাখি, এই কাজের ফল তোমাকে পরে দিব।
আহিয়ান বের হতে নিলেই তার চোখ যায় দরজার দিকে। কেউ একজন চলে যাচ্ছে টের পেতেই আহিয়ান তার পিছু নেয়। আহিয়ান পাহাড়ের উঁচু ঢিলায় বসে আছে, পাশেই শরবত তৈরি করতে ব্যস্ত এরিস। এই শরবত কিছুটা ওয়াইনের মতো স্বাদ দেয়, যা তাদের শক্তি দেয়, ক্লান্তি দূর করে। আহিয়ানের দিকে এক গ্লাস বাড়িয়ে দিয়ে নিজেও আরেক গ্লাস শরবত নিয়ে আহিয়ানের পাশে বসল এরিস। আহিয়ানের হুট করে মনে পড়ে গেল মা হৃদের কথা। এমন সময় কত রাত একসাথে ওয়াইন খেয়েছে, ঝগড়া করেছে, মাতাল হয়ে রাস্তাতেই পাগলামি করেছে, মারির তার কোনো হিয়ত্তা নেই। আনমনেই হেসে দিল আহিয়ান। এরিস কিছুটা ভরকালো, তবুও নিজেকে স্বাভাবিক রেখে বলে উঠল, এখানে নিয়ে আসলে কেন আহিয়ান? ওইখানে কথা বলে সুরক্ষিত মনে হয়নি, তাই। আহিয়ানের সহজ স্বীকারোক্তি। এরিস বুঝে গেল বুদ্ধিমান আহিয়ান অনেকটাই রহস্যভেদ করে ফেলেছে, তবুও তাকে বাজিয়ে দেখার জন্য বলে উঠল, আপনার জন্য তো আমিও ক্ষতিকর হতে পারি, যেহেতু আমি আমার বাবার সন্তান আর আমার মা ওই পরিত্যক্ত রাজ্যের রানী। আমি তাহলে কতটা বিষাক্ত অনুমান হয়তো আপনি ভালোভাবেই করতে পারতেন, তাই না? আহিয়ান হাসল। এরিসের আড়ালে সে নিজেকে গম্ভীর সাজিয়ে বলে উঠল, জানি দেখে এখানে এসছে, আর এটাও তুমি ভালো করেই বুঝতে পেরেছ, তাই আমাকে বাঁচিয়ে দেখার প্রয়োজন নেই। আর রইল বিষের ভয়, আমি নিজেই বিষে পরিপূর্ণ। আমার নিঃশ্বাসে অবধি বিষের ছোঁয়া। ভ্যাম্পায়ার সম্রাটের বড় পুত্র আমি। এমন সন্তান যে গর্ভ থেকেছে, ডিমেও বাস করেছে, পৃথিবীতে নিজের অস্তিত্ব বজায় রেখেছে। এমন সন্তান ইতিহাসে বিরল। এমন শক্তির জন্ম হয়েছিল কয়েকশো কোটি বছর আগে। সে ইতিহাস তোমার জানার কথা, হ্যারিস। তাই বিষের ভয় আমাকে দেখিও না। ভ্যাম্পায়ার দূর ইগলের প্রতিটা নখে বিষ আর ফিনিক্সের বৈশিষ্ট্য আলাদা করে কি বলবো। আপনি বুদ্ধিমান আহিয়ান, হয়তো সেজন্য আপনি সম্রাটের সিংহাসনে বসার যোগ্য। আমি কিসের যোগ্য কিসের অযোগ্য তা আমি জানি না, আর জানতেও চাই না। আমার শুধু আমার সুখ পাখিকে চাই, আর সাথে ছোট্ট সংসার, যেখানে কোনো ঝামেলা থাকবে না, কোনো ভয় থাকবে না, থাকবে শুধু অফুরন্ত ভালোবাসা আর শান্তি। তার জন্য আমি সব করতে পারি। দরকার হলে এই গ্রহের নাম ও নিশান মেটানোর ক্ষমতাও রাখি। ওই এরিস অবাক হলো। কাউকে এতটা ভালোবাসা যায় বুঝি, যার জন্য পাগলামি শেষ পর্যায়ে চলে যেতেও পিছপা নেই কোনো। আপনি কাদের বিরুদ্ধে লড়াই ঘোষণা করবেন আহিয়ান? তারা একাই 100 সৈনিক এর ক্ষমতা ধারণকারী। এর থেকে ভালো এখান থেকে পালিয়ে যান, সে ব্যবস্থা আমি করব। ওই সিংহাসনকে খুব ভালোবাসো নাকি? আহিয়ানের কথায় বিস্তর হাসল এরিস। অযথা লুকোচুরি বা হেয়ালি করো না, বরং সোজা ভাবেই বলে উঠল, ছোট থেকে ওই সিংহাসনকে মনের ধারণা করে বড় হয়েছি। ওই মুকুট, ওই পোশাক, সবটাই আমার ভালোবাসা। যে ভালোবাসাকে কেড়ে নিতে আমি নিজেও ওপর পাশবিক অত্যাচার অবধি করতে পিছু পা হয়নি। যে শক্তি আপনি এমনি পেয়ে গেছেন, সে সব শক্তি পেতে আমাকে দীর্ঘ পরিশ্রম করতে হয়েছে। তার কারণ ছিল আমার বাবা। সে আর 5টা রাজকুমারের মতো অত বুদ্ধি দীপ্তবান ছিলেন না। কোনো বিদ্যাতে তাকে খুঁজে পাওয়া যেত না। তার কারণ ছিল জন্মের পরপরই দাদা জানের তার উপর অকারণে আক্রমণ। আর সেই সুযোগ নিয়েছিল আমার মা আর ক্ষমতার লোভী সম্রাট লিওনেল। তারা চেয়েছিল পূর্ব সম্রাটকে আসন থেকে সরাতে, আর দোষ আমার বাবার ঘাড়ে চাপাতে। আরও করেছে, তাই না? কিন্তু দিন শেষে এই সত্যি চাপা থাকেনি। লিওনেল ধোঁকা দিয়েছিল আমার মাকে, যার রাগের বহিঃপ্রকাশ হিসেবে আমাকে সব সত্যি জানিয়ে দিয়েছিল মা। তারপর থেকে জেদ চাপে যে ওই সিংহাসনের জন্য আমার বাবা মারা গেছে, আমি ওই মা হারা হয়েছি, সেই সিংহাসনে বসবো আমি, আর তাকে ঘুরিয়ে দেব। আমি আমার চেষ্টা বাড়িয়ে দেব, যার ফলস্বরূপ আমাকে রাজা বানানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এই একটা সিংহাসন আমার জীবনকে আবারও ঠিক পথে নিয়ে আসার জন্য যথেষ্ট। আমি ভাবি সম্রাট হয়তো নিজের ভুল টের পেয়েছে, তাই আমাকে পরবর্তী সম্রাট বানানোর সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু আসলে ব্যাপার ছিল ভিন্ন। সে তোমাকে খোঁজ করছিল এত বছর ধরে, আর শেষমেশ তোমার খোঁজ পেয়ে যায়। আমি বুঝে গিয়েছিলাম পরিকল্পনা ভিন্ন। সে আপনার শক্তি নিতে চায়,
অমৃত লাভ করতে আপনি চলে যান আহেন, আপনার জীবন বিপদে আছে, পথে পথে বিপদ। আহিয়ান সবটাই শুনল মনোযোগ দিয়ে। তার ধারণা ঠিক ছিল, কিন্তু প্রশ্ন তাও থেকে যায় তার মনে। তুমি যখন জানতে সম্রাটের আসল উদ্দেশ্য, তাহলে আমাকে কেন নিতে গিয়েছিলে? আমি সেনাপ্রধান সম্রাটের আদেশ মান্য করতে আমি বাধ্য। যদি সম্রাটের উদ্দেশ্য আমার শক্তি আত্মসাৎ করা হয়, তাহলে আমি যখন বেহুশ ছিলাম তখন কেন করলো না? কারণ তখন আপনার শক্তি ছিল নিস্তরে, আপনার শক্তির উজ্জ্বল কমে গিয়েছিল। তখন যদি আপনার শক্তি পিছু বের করা হতো, তেমন একটা লাভ হতো না। আহিয়ান কিছু বলল না, সবটাই শুনে গেল চুপচাপ। তার মাথায় চলছে অন্য পরিকল্পনা, আর সেই পরিকল্পনা বাস্তবায়ন হলে সে আর সুখ বাকি জীবনটা শান্তভাবে কাটাতে পারবে। কিন্তু সেজন্য বড় একটা রিস্ক নিতে হবে তার। আহিয়ান দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বলে ওঠে, আমি জানি না হ্যাপিনেস, আমি আদৌ তোমার সংসারের স্বপ্ন পূরণ করতে পারবো কিনা, কিন্তু তবুও যে কদিন বেঁচে আছে, সুস্থ আছে, তোমার সংসার হবে। ছোট্ট একটা সুন্দর সংসার আমি তোমাকে উপহার দেব। এটা তোমার মির্জা সাহেবের ওয়াদা। পাখির কলরবে ঘুম ছুটে গেল সুখের। নিজেকে শক্ত বাঁধনে বাধা দেখে আলতো হাসল। নিজেকে ছাড়ানোর চেষ্টা না করে উল্টো আরও মিশে গেল আহিয়ানের বুকের মাঝে। আহিয়ান নিজের বুকে সুখের নড়াচড়া অনুভব করতেই বিরক্তিতে কপাল কুঁচকে নিল। ব্যাপারটা বেশ মজার লাগলো সুখের কাছে। ইচ্ছে করে আরও নড়াচড়া শুরু করলো। আহিয়ান এবার ঘুম ঝরানো বিরক্ত কণ্ঠে বলে উঠল, হ্যাপিনেস, নড়ে নাও, এখন উঠতে হবে না, ঘুমাও। সারা রাত ঘুমোতে দাওনি, এখন যদি আমার ঘুম ভাঙে, রাতের ডোজ কিন্তু আবার চলবে, তখন আমার দোষ দিতে পারবে না, লক্ষ্মী মেয়ের মতো, তাই ঘুমাও। আহিয়ানের কথায় প্রথমে মিয়ে গেলেও অতপর আবার দুষ্টুমি শুরু করলেও প্রথমে ঠোঁট ছোঁয়ালো আহিয়ানের গানে, নাকে ঠোঁটে, অতপর ঠোঁট রাখলো আহিয়ানের কণ্ঠমণিতে। আহিয়ান এবার চোখ মেলে তাকালো। সুখের উদ্দেশ্য বুঝতে তার সময় লাগলো না। আহিয়ান সুখকে কিছু বলতে যাবে তার আগেই সুখ কামড় বসিয়ে দেয় আহিয়ানের কণ্ঠমণিতে। ব্যথা পেরেও চুপচাপ সহ্য করে ফেলে। সুখ কামড় দিয়ে সেখানে আবার আলতো করে চুমু খায়। আহিয়ান হাসে, যে ব্যথা দাও, আবার নিজে ওষুধ লাগাও। আপনার উপর আমার অধিকার বড্ড বেশি মির্জা সাহেব, এটা সেই অধিকারের সামান্য নমুনা। তাই নাকি ম্যাডাম? আমি এবার আমার অধিকার ফলাই, কি বলেন? সুখ লজ্জায় আহিয়ানের বুকে মুখ লুকিয়ে বলে ওঠে, মানা করেছি কখন? আহিয়ান আমোদ হেসে সুখের আহ্বানে সাড়া দিল। আবারও দুইজনে প্রেম রাজ্যে পাড়ি দিল। আজ 6 জন মিলে সিদ্ধান্ত নিয়েছে পিকনিক করবে। অবশ্য সিদ্ধান্ত 5 জন, এর আহিয়ানকে সুখ টেনে টুনে নিজের সাথে নিয়ে যাচ্ছে, সেটা আলাদা বিষয়। আহিয়ান ব্যাপারটায় বেজায় বিরক্ত। সে চেয়েছিল বউ নিয়ে একান্ত সময় কাটাবে, কিন্তু না, বউ তার পিকনিক করবে, তাও সবাইকে নিয়ে। আবার এখানে এসেও বউটা তার থেকে দূরে দূরে ঘুরছে। তার বউ ব্যাপারটা তাকে বেজায় বিরক্ত করছে, কিন্তু এটা কি খেয়াল করছে তার বউ? এই যে এখানে সে বউ বউ করে মরছে, আর তার বউ দেবরকে পেয়ে তাকে মরেও পড়ছে না। আদরে আদরে নিজের বউকে মির্জাফর বসলাম। আচ্ছা, সন্ধ্যা প্রায় ফুরানোর দিকে। চারিদিকে অন্ধকারে ঢেকে গেছে। আহিয়ানের হাত ধরে একে একে পথ দিয়ে হেঁটে যাচ্ছে সুখ। চারিদিকে ঝিঝি পোকার মেলা। পাহাড়ের চূড়া থেকে আসছে একদল বনভোজীদের গানের সুর। ঠান্ডা হিমের হাওয়ায় দুই প্রেমিক যুগল যেন নিজেদের হারিয়ে ফেলছে ধীরে ধীরে। পরিবেশটা কত সুন্দর, তাই না মির্জা সাহেব? তার থেকে বেশি সুন্দর আমার পাশে পা মিলিয়ে হেঁটে যাওয়া আমার ব্যক্তিগত রূপসী। সুখ চোখ নামিয়ে নিল লজ্জায়। হঠাৎই লজ্জায় কই থেকে এসে তাকে জড়িয়ে ধরে সে বুঝতে পারে না। আহিয়ান হঠাৎ করেই সুখের সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। সুখ চমকে ওঠে। সুখের চমকানো মুখ দেখে আলতো হেসে ফেলে আহিয়ান। ঘোর লাগা দৃষ্টিতে সুখের দিকে তাকিয়ে বলে ওঠে, আমি কাব্যিক নয়, তা তোমার জানা হ্যাপিনেস। অনুভূতির ব্যাখ্যা আমি দিতে পারি না, তবু আজ কিছুটা চেষ্টা করাই যায়। তুমি আমার প্রথম যৌবনের ভালোবাসা, তুমি আমার হৃদয়ে বাস করার প্রথম নারী, যাকে আমি না চাইতেও পেয়েছি। আজ আবারও নতুন সম্রাট বাছাই করা হবে।
সবাই যেন উৎসুক হয়েই সভাতে উপস্থিত হয়েছে। সভায় প্রতিযোগিতার জন্য তৈরি, কিন্তু এর মাঝেই শোনা গেল সম্রাটকে অপহরণ করা হয়েছে। আর এই অপহরণের পেছনে দায়ী পরিত্যক্ত রাজ্য। তারা সম্রাটের বিনিময়ে পরিত্যক্ত রাজ্যের রানী আর আহিয়ানকে চেয়েছে। খবরটা শুনেই হাসল আহিয়ান। সে জানতো এমন কিছুই হবে। এদিকে ইরেশিয়া কান্নায় ভেঙে পড়েন। সুখ ইয়োভান তাকে সামলাতে ব্যস্ত। ক্যাথরিন এগিয়ে আসেন ছেলের দিকে। তুমি কি পারবে সম্রাট লিওনেফকে ফিরিয়ে আনতে? যদি তিনি সত্যি অপহরণ হন তাহলে অবশ্যই ফিরে আনতে পারবো, কিন্তু এতে আমার আপনার সাহায্যের প্রয়োজন। বড় রানী কিঞ্চিত অবাক হলেন বটে। আহিয়ান একবার সুখের দিকে তাকিয়ে মনে মনে বলে উঠল, আমি যা করছি আমাদের ভবিষ্যতের জন্য করছি। তোমার স্বপ্ন পূরণ করতে হলে এই রিস্কটা আমাকে নিতেই হবে। আমাকে ভুল বোঝো না। পরিত্যক্ত রাজ্যের সামনে দাঁড়িয়ে আছে আহিয়ান আর বড় রানী, যার মুখ ঢেকে থাকায় রানী চেনার উপায় নেই। আহিয়ান জানে এই অপহরণের নাটক করা হয়েছে তাকে এখানে আনার জন্য। তাকে শেষ করতেই সম্রাটের এত পরিকল্পনা। রাজ্যেতে প্রবেশ করতেই আহিয়ান অবাক হয়ে চারিদিকে তাকালো। গাছপালা, ফুল, পানি কোনো কিছুই অবশিষ্ট নেই। জমিন ফেটে হা হয়ে গেছে। চারিদিকে বিষাক্ত বাতাস। আহিয়ান চারিদিকে তাকিয়ে কাউকে খুঁজে খুঁজে না। হঠাৎ করেই তার কানে কতগুলো পদধ্বনির আওয়াজ আসত। সাথে সাথে আহিয়ান কয়েক পা সরে যায়। ফলে আঘাত তার লাগে না। বড় রানী ভয়ে আটকে ওঠে। সে কিছু করতে চাইলেও আহিয়ান চোখের ইশারায় তাকে থামিয়ে দেয়। শুরু হয় আক্রমণ। আহিয়ান খুব চতুরতার সাথেই তাদের সব আক্রমণ বিফল করে তাদের হারিয়ে দেয়। সবাইকে শেষ করতেই হাততালির আওয়াজ পায় দুইজন। সেদিকে তাকাতেই দেখে সম্রাট তাদের দিকে এগিয়ে আসছে। বড় রানী ভাবনায় পড়ে যায়। ওনার মস্তিষ্ক এবার অনেক কিছুই ধরে ফেলতে সক্ষম হয়। লিওনেল সশব্দে হেসে বলে ওঠে, চমৎকার! তুমি নিজ শব্দে বড় ভাইজানের সন্তান। তার চতুরতা, তার যুদ্ধের পারদর্শী সবটাই তোমার মাঝে লক্ষ্য করা যায়। তুমি আসলে সম্রাট হওয়ার যোগ্যতা নিয়েই জন্ম নিয়েছো। আর এতে আপনার এত হিংসা, তাই না সম্রাট লিওনেল? সামান্য এক সিংহাসনের জন্য নিজের ভাইকে মারতে আপনার হাত কাঁপেনি। বাহ! বিশ্বাস করো, তোমাকে মারতেও আমার হাত কাঁপবে না। শুধু একবার তোমার শক্তিগুলো আমি পেয়ে যাই, তাহলে আমি হয়ে যাব অজয়, অমর। কেউ পারবে না আমাকে এই রাজ সিংহাসন থেকে নামাতে পারবে না। কথাটা বলেই অট্ট হাসিতে ফেটে পড়ল লিওনেল। এদিকে রাগে নিয়ন্ত্রণহীন হয়ে পড়লেন ক্যাথরিন। নিজের বিভৎস রূপ ধারণ করে আক্রমণ করলেন লিওনেলের ওপরে। লিওনেল এত দিনে ভালোই শক্তিশালী হয়ে উঠেছে, আর অপরদিকে ক্যাথরিনের শক্তি কমিয়ে ফেলেছেন ষড়যন্ত্র করে। কারণ তিনি জানতেন ফিনিক্স পাখির শক্তি ভ্যাম্পায়ারের থেকে বেশি, যার কারণে খুব সহজেই ক্যাথরিনকে শেষ করে দিলেন তিনি। কিন্তু পারলেন না আহিয়ানের সাথে। আহিয়ান নিজের সর্বশক্তি প্রয়োগ করে শেষ করে দিল লিওনেলকে। আহত ক্যাথরিনকে নিয়ে ফিরল নিজের রাজ্যেতে। তার আগে জানিয়ে দিল পরিত্যক্ত রাজ্যেতে সবাইকে জানিয়ে দেওয়া হলো সম্রাট ষড়যন্ত্রের শিকার হয়ে মারা গেছে। আহিয়ান আর বড় রানীর কথা সবাই বিশ্বাস করে নিলেন। শোক নেমে এলো সম্পূর্ণ রাজ্যতে। ইউভান যেন পাথর বনে গেল। ইরেশিয়া জ্ঞান শূন্য হয়ে পড়ে রইল। ক্যাথরিন চেয়েও কাউকে সত্যিটা জানাতে পারল না। 6 মাস পরে আজ আহিয়ানদের পৃথিবীতে ফিরে যাওয়ার দিন। সাথে অবশ্য এবার ইউভানও যাবে। চেয়েও তাদের আটকানো সম্ভব হয়নি। নতুন সম্রাটের আসন দখল করেছে এরিস। সাথে তার বিয়েও হয়েছে তার ভালোবাসা লিওনার সাথে। ইউভান আর ড্রাগোনাও বিয়ে করেছে। পৃথিবীতে ফিরতে আরেকটা চমক তাদের অপেক্ষা করছিল। মারিদার শ্রাবণীর বিয়ে হয়ে গেছে 2 মাস আগে। অবশ্য আহিয়ান যোগাযোগ করেছিল পরিবারের সাথে। সব জানানোর পরে এই দিকের পরিবেশটাও শান্ত হয়েছিল। এক প্রকার সবকিছুই ভালোভাবে মিটে গেল। দেখতে দেখতে আহিয়ান আর সুখেরও সুন্দর একটা সংসার হয়ে গেল, যেখানে আহিয়ান আর সুখ তাদের ছোট 2 সন্তান আহি আর আসিয়া দুইজনই নর্মাল বাচ্চাদের মতোই হয়েছে। তাদের কাছে সুপার পাওয়ার নেই বলেই ধারণা করেছিল আহিয়ান আর সুখ, কিন্তু তা সম্ভব হয়নি। আহি আসিয়ার থেকে 1 মিনিটের বড় হয় বাবার অনেক শক্তি এসে পেয়েছে, যার কারণে সেই শক্তি কন্ট্রোলে রাখতে তাকে একটা সুরক্ষা ব্রেসলেট দেওয়া হয়েছে।
যাতে 18 বছরের আগে সে কোনোদিনও এইসব জানতে না পারে। অফিস থেকে ফিরতেই ভ্রু কুঁচকে যায় আহিয়ানের। এই সময় সচরাচর বাড়িতে হই হুল্লোড় থাকে, যার কারণ বাচ্চারা, সাথে ইয়োভারও মাঝে মধ্যে চলে আসে। কিন্তু আজকে চারিদিকে এমন নিস্তব্ধতাকে আহিয়ান ভাবুক হয়ে পড়ল। তাকে না জানিয়ে কোথাও যায় না সুখ বা কেউ, তাহলে আজ সব কই? কথাটা চিন্তা করতে করতেই সুখকে কল দিতে দিতে সিঁড়ি বেয়ে ওপরে ওঠে আহিয়ান। নিজের রুমে প্রবেশ করতেই থমকে যায় তার পা। সারা রুম ফুলে ফুলে ভরে আছে, সাথে আয়নার সামনে সদ্য এক পরী বসে আছে লাল বেনারসি গায়ে জড়িয়ে। মাথায় আধা হাত ঘোমটা দেওয়া থাকলেও স্পষ্ট বোঝা যাচ্ছে সুখের লাজুক মুখটা। কি অপূর্ব সৌন্দর্য! বউ সাজে কাউকে এতটা সুন্দর লাগতে পারে জানা ছিল না আহিয়ানের। আহিয়ান সুখের কাছে এগিয়ে যেতে নিলেই তার সামনে পাতলা এক শামিয়ানা এসে পড়ে। এত সহজে কাছে আসা যাবে না মির্জা সাহেব। আগে নিজেকে আমার নামে তো লিখে দিন, তারপর না হয় অধিকার নিয়ে আসবেন আমার কাছে। আহিয়ান হাসল। বাহ, তাই নাকি বউ? জি জামাই। তো বলুন কবুল। কবুল। আহিয়ান আলতো হেসে সময় নষ্ট না করেই বলে ওঠে। কবুল কবুল কবুল। সুখ বিস্তর হাসে। সে কিছুটা সময় নেয় বলার আগে। তার চোখের সামনে ভেসে ওঠে তাদের বিয়ের দিন, যেখানে আনন্দের ছিটাফোঁটাও ছিল না তার মনে, শুধু ছিল প্রতিশোধ নেওয়ার কৌশল। কিন্তু আজকে তার মনে এই পুরুষের জন্য আছে শুধুই ভালোবাসা। তার মন শরীর দুইটা জুড়েই শুধু এক এক পুরুষেরই রাজত্ব। তাড়াতাড়ি বলুন হ্যাপিনেস। আমার যে অপেক্ষা হচ্ছে না, আমার ধৈর্য একেবারেই তো নিম্ন স্তরে, তা আপনি খুব ভালো করেই জানেন। সুখ বড় একটা নিঃশ্বাস নিয়ে বলে ওঠে। কবুল। কবুল। আহিয়ান সাথে সাথে বলে ওঠে। আলহামদুলিল্লাহ। শামিয়ানা সরিয়ে সুখকে নিজের বুকে আঁকড়ে ধরে। সুখ নিজেই লেপটে যায় আহিয়ানের বুকের মাঝে। দুইজনেই ভাব এমন যেন দীর্ঘদিন প্রেম করে আজ তাদের বিয়ে হলো। মনে আছে হ্যাপিনেস, সেদিন দেখা হয়েছিল? আমি আজও পারিনি ভুলতে। দিন তুমি আমার জীবনে এসেছিলে অন্ধকার চিরে। আমার জীবনের সে স্পেশাল দিন ভোলার মতো ক্ষমতা হবে না আমার। আমাদের বিবাহ বার্ষিকী কিন্তু 2 বার পালন হবে। না বললে একদম তল্পি তল্পা বেঁধে শ্বশুর বাড়ি চলে যাব। আহিয়ান হো হো করে হেসে ওঠে। মাই ডিয়ার জান, সবাই বাপের বাড়ি হুমকি দেয়, আর আপনি দিচ্ছেন শ্বশুর বাড়ির। তো আবার কি, বাকিদের কি আমার মতো 2টা শ্বশুর বাড়ি আছে নাকি যে হুমকি দিবে? আমি কত লাকি। অবশ্য ইলেশিয়া মাও আমাকে নিজের মেয়ে বানিয়েছে, সেই হিসেবে ওটাও আমার মায়ের বাড়ি। জি মহারানী, আপনারই সব। এই অধমটা আপনারই। একে একটু জায়গা দিয়েন। দেব না। আহিয়ান চোখ ছোট ছোট করে তাকাতেই খিলখিল করে হেসে ওঠে সুখ। আহিয়ান এক ঝটকায় সুখকে নিজের বুকে ফেলে তার অধর নিজের অধরের সাথে মিলিয়ে নেয়। আজ আবারও তাদের বাসরাত।